আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব রেসপিরেটরি সিস্টেমের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্ট এর চ্যাপ্টারটা। আ তো আমরা যেটা ১ম এই পড়েছি আগে রেসপিরেটরি সিস্টেমে লাংস এর ফাংশন মেইনলি হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ। তাহলে হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ এর ভেতরে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় হচ্ছে রেসপিরেটরি মেমব্রেনের মাধ্যমে। তারপরে হচ্ছে এই গ্যাসটা আমাদের ১ম এ রেসপিরেটরি মেমব্রেন থেকে ব্লাডে যাবে এবং ব্লাড থেকে সারা বডিতে অথবা টিস্যু পর্যন্ত আমাদের কি করবে? ট্রান্সপোর্ট হবে। তাহলে এই যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড যে ট্রান্সপোর্ট হয়, কিভাবে আমাদের ব্লাড দিয়ে আমাদের সারা বডির টিস্যুতে ট্রান্সপোর্ট হচ্ছে সেটা আমরা এই চ্যাপ্টারে পড়ব। ওকে? তাহলে এই ট্রান্সপোর্টের ১ম এই যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে পার্শিয়াল প্রেশার। So what is partial pressure? Partial pressure exerted by individual gases in a mixture of gas. যেকোনো একটা গ্যাসের মিশ্রণের ভেতরে প্রতিটা গ্যাস ইন্ডিভিজুয়ালি যতটুকু প্রেশার দেয় সেটাকে বলছে পার্শিয়াল প্রেশার। So the rate of diffusion of each of the gases is directly proportionate to the pressure causes by the gas alone, which is called partial pressure of that gas. তাহলে এখন এই যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসগুলো যে আমাদের লাংস থেকে টিস্যু এবং টিস্যু থেকে যে লাংসে আসবে, এই আসার এই ট্রান্সপোর্টের মেকানিজমটা হচ্ছে ডিফিউশন। এটা আমরা আগেই পড়েছি যে ডিফিউশন। তাহলে এই ডিফিউশনটা যে হবে, এই ডিফিউশনটা হওয়ার জন্য আমাদের এই পার্শিয়াল প্রেশারটা প্রয়োজন। তার মানে একটা গ্যাস মিক্সচারে একটা ইন্ডিভিজুয়াল গ্যাস যে প্রেশারটা দেয় দ্যাট ইজ কল্ড পার্শিয়াল প্রেশার, এবং এই পার্শিয়াল প্রেশার ইজ প্রপোর্শনেট টু দ্য ডিফিউশন রেট অফ দ্য ডিফিউশন। তার মানে যত বেশি প্রেশার ডিফারেন্স হবে তত বেশি ডিফিউশনের রেটটা বাড়বে। তাহলে যেইখানে প্রেশার ডিফারেন্স সেইখানেই হচ্ছে আমাদের গ্যাসটা চলে যাবে। তার মানে কোন দিক থেকে কোন দিকে যাবে, যেহেতু এটা ডিফিউশন তখন হচ্ছে এটা অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে যাবে। তার মানে কি যেখানে প্রেশার বেশি সেখান থেকে প্রেশার কমের দিকে যাবে। ওকে? তাহলে এখন আসছি আমরা, তাহলে পার্শিয়াল প্রেশার সম্পর্কে আমরা বুঝলাম যে তাহলে পার্শিয়াল প্রেশারটা কি। এখন অ্যাটমসফেরিক এয়ার আমাদের যেই এনভায়রনমেন্টাল এয়ারটা, সেই এয়ারটাতে যদি আমরা সবচেয়ে বেশি পরিমাণ যে গ্যাসটা সেটাকে যদি আমরা মেজার করি সেই হিসেবে নাইট্রোজেন এবং অক্সিজেনটাই বেশি থাকে। তো নাইট্রোজেনটা হচ্ছে এখানে থাকবে হচ্ছে 79% এবং হচ্ছে অক্সিজেন থাকে হচ্ছে 21%। ঠিক আছে? এবং সি লেভেলের অ্যাটমসফেরিক প্রেশারটা হচ্ছে কত? 760 মিলিমিটার অফ মার্কারি। এটা আমরা সবাই জানি, তাই না? 760 মিলিমিটার অফ মার্কারির জন্যই, এই প্রেশারটার জন্যই আমাদেরকে এই প্রেশারটাকেই আমরা কি ধরি? সি লেভেলের প্রেশার ধরি, যেটা এনভায়রনমেন্টাল প্রেশার। এবং এই প্রেশারটাই হচ্ছে আমাদের কি করি আমরা রেসপিরেটরি সিস্টেমে, এই প্রেশারটাকে আমরা 0 সেন্টিমিটার অফ ওয়াটার ধরে আমরা হচ্ছে ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার এবং ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেশার, এই প্রেশারগুলো আমরা ইন্ট্রা অ্যালভিওলার প্রেশার এবং ইন্ট্রাপ্লুরাল প্রেশারকে আমরা এই 760 মিলিমিটার অফ মার্কারিকে আমরা হচ্ছে ইয়ে করে মানে হচ্ছে 0 সেন্টিমিটার অফ ওয়াটার ধরেই আমরা প্রেশারটা মেপেছি। ঠিক আছে? প্রেশার মেপে আমরা মেকানিজম অফ ভেন্টিলেশনটা আমরা এক্সপ্লেন করেছিলাম। ওকে? তাহলে এই 760 মিলিমিটার মার্কারির ভেতরে নাইট্রোজেন থাকে হচ্ছে 79% এবং অক্সিজেন থাকবে 21%। ওকে? তাহলে এখন যদি আমরা পার্শিয়াল প্রেশার হিসাব করি, তাহলে পার্শিয়াল প্রেশার হিসাব করার জন্য আমরা বলছি যে নাইট্রোজেনটা থাকে কতটুকু? নাইট্রোজেনটা থাকে হচ্ছে 79%। তার মানে হচ্ছে 79 ডিভাইডেড বাই 100, যেহেতু পার্সেন্টেজ আমরা 100 দিয়ে এটাকে ভাগ করব। তাহলে এটার সাথে যদি আমরা এই 760 টাকে গুণ করি তাহলে নাইট্রোজেনের প্রেশারটা কত, পার্শিয়াল প্রেশার কত পাচ্ছি আমরা? 600 মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে? 600 মিলিমিটার অফ মার্কারি। তাহলে 760 ইন্টু 79 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 600 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এই এই এনভায়রনমেন্টের যে গ্যাসেস মিক্সচার, তাই না? গ্যাসিয়াস মিক্সচার যেখানে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, আদার্স অনেক হিলিয়াম অনেক কিছু আছে, কার্বন ডাই অক্সাইড আছে, সেইখানে আমরা নাইট্রোজেন ইন্ডিভিজুয়ালি নাইট্রোজেনের কত পার্শিয়াল প্রেশার পাচ্ছি? 600 মিলিমিটার অফ মার্কারি। এবং ঠিক একইভাবে আমরা অক্সিজেনের কত পাচ্ছি? অক্সিজেনের পাচ্ছি হচ্ছে আমরা 21% যেহেতু অক্সিজেন থাকে, তাহলে 21 ডিভাইডেড বাই 100 এর সাথে আমরা 760 যদি গুণ করি তাহলে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার আমরা পাই 160 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এখন কথা হচ্ছে এই যে দুইটা গ্যাস, যে দুইটা গ্যাস হচ্ছে আমাদের এই গ্যাসিয়াস মিক্সচারে সবচেয়ে বেশি পরিমাণ থাকে, তাহলে এই দুইটা গ্যাসের প্রেশার যদি আমরা এবার যোগ করি পার্শিয়াল প্রেশার, তাহলে 600 প্লাস 160 ইকুয়াল টু কত হচ্ছে? সরি, 760 মিলিমিটার অফ মার্কারি হচ্ছে। তাহলে এই দুইটার যোগফল দিয়েই কিন্তু আমরা টোটাল যেই যেই প্রেশারটা আমরা পেলাম, এনভায়রনমেন্টাল প্রেশার,
যেটা হচ্ছে গ্যাস মিক্সচারের প্রেশার, সেটা হচ্ছে আমরা পেতে পারি, যেহেতু এই দুইটা গ্যাসই হচ্ছে পরিমাণ তুলনামূলক অন্যদের থেকে অনেক বেশি পরিমাণে থাকে, আর অন্য গ্যাসগুলা সাধারণত খুবই নেগলিজেন্স অ্যামাউন্টে থাকে। তো ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা পার্শিয়াল প্রেশারটা মেজার করতে পারি। তাহলে এই পার্শিয়াল প্রেশারটা আমাদের ট্রান্সপোর্ট অফ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের জন্য খুবই প্রয়োজনীয়। এইবার আসি আমরা নেট ডিফিউশন অফ গ্যাস ইফেক্ট অফ এ কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তাহলে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের সাথে ভিত্তি করে নেট ডিফিউশনটা কত হয়। ইফ দ্য গ্যাস চেম্বার অর সলিউশন হ্যাজ এ হাই কনসেন্ট্রেশন অফ দি পার্টিকুলার গ্যাস ইন ওয়ান এন্ড অফ দি চেম্বার অ্যান্ড আ লোয়ার কনসেন্ট্রেশন at the other end, net diffusion will occur from higher concentration area to lower concentration area. তাহলে এটা আমরা জানি ডিফিউশনের সূত্র অনুযায়ী, যদি একদিকে কনসেন্ট্রেশনটা বেশি থাকে আরেকদিকে কনসেন্ট্রেশনটা কম থাকে, তাহলে বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশন থেকে চলে যাবে, এই ট্রান্সপোর্টটা হবে, এটাই হচ্ছে ডিফিউশন। ওকে, এইবার আসি আমরা অক্সিজেন ট্রান্সপোর্টটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, তাহলে এতক্ষণ আমরা জানলাম পার্শিয়াল প্রেশারটা কি, ডিফিউশনের ভাবে কিভাবে যায়। ঠিক আছে, তাহলে যেখানে কনসেন্ট্রেশন বেশি সেখানে পার্শিয়াল প্রেশারও বেশি। কনসেন্ট্রেশন বেশির জন্যই তো আমাদের প্রেশারটা বাড়ছে, যেহেতু আমরা পার্শিয়াল প্রেশারটা হিসাব করলাম, তাই না? তাহলে কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, যেমন অক্সিজেন ছিল 21%, তার মানে কনসেন্ট্রেশন ছিল অক্সিজেনের 21, সেই 21 দিয়েই আমরা হচ্ছে এর পার্শিয়াল প্রেশারটা হিসাব করেছিলাম। ঠিক সেইভাবে যদি কনসেন্ট্রেশনটা বাড়ে তাহলে পার্শিয়াল প্রেশারও বাড়বে। ওকে, এইবার আসি আমরা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটাকে আমরা PO2 বলি। পি মানে পার্শিয়াল প্রেশার, O2 হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, তাহলে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন ডিফারেন্ট লেভেল, বিভিন্ন জায়গায় অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা কত থাকে। অ্যালভিওলাইতে পার্শিয়াল প্রেশার কত থাকে, 104 মিলিমিটার অফ মার্কারি। পালমোনারি আর্টারিয়াল এন্ডে থাকবে হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি। পালমোনারি ভেনাস এন্ডে থাকবে 104 মিলিমিটার অফ মার্কারি। টিস্যু আর্টারিয়াল এন্ডে থাকবে 95 মিলিমিটার অফ মার্কারি। টিস্যু ভেনাস এন্ডে থাকবে 40 মিলিমিটার অফ মার্কারি। ইন্টারস্টিশিয়াল স্পেসে থাকবে 40 মিলিমিটার অফ মার্কারি, অ্যান্ড ইন দ্য সেলে থাকবে 23 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এই যে বিভিন্ন জায়গায় অক্সিজেনের যে পার্শিয়াল প্রেশারটা বিভিন্ন, এই পার্শিয়াল প্রেশারটা সম্পর্কে আমাদের কি থাকতে হবে, জানা থাকতে হবে, যে কোন জায়গার পার্শিয়াল প্রেশারটা কত থাকে। কেন? কারণ এটা যদি জানি তাহলে আমরা জানতে পারবো যে অক্সিজেনটা কোন দিক থেকে কোন দিকে ট্রান্সপোর্ট হবে। ওকে, তাহলে এই জন্য আমাদের কিছু কিছু এই এই বিভিন্ন স্পেসে আমাদের পার্শিয়াল প্রেশার কতটুকু অক্সিজেনের ক্ষেত্রে এটা আমাদের জানতে হবে। অক্সিজেন ট্রান্সপোর্ট যদি আমরা বুঝতে চাই তাহলে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। ওকে, তাহলে এইটা আমরা এইভাবে মুখস্থ না করেও আমরা যদি ডিটেলস পড়ি তাহলে আমাদের আরো বেশি মনে থাকবে। তাহলে আমরা চলে যাই প্রথমে অক্সিজেন ট্রান্সপোর্ট। তাহলে অক্সিজেন ট্রান্সপোর্ট কোথা থেকে কোথায় হয়, আমরা জানি অক্সিজেন ট্রান্সপোর্ট হবে লাংস টু টিস্যু। ওকে, তাহলে লাংস টু টিস্যু যদি আমার অক্সিজেনটা ট্রান্সপোর্ট হতে চায়, তাহলে হচ্ছে আমার কি হবে, লাংস টু টিস্যু যদি অক্সিজেন ট্রান্সপোর্ট হতে চায়, তখন আমার লাংসের থেকে এটা অক্সিজেনটা যাবে। তাহলে লাংসে অক্সিজেনের লেভেলটা কেমন থাকে সেটা আমাদের প্রথমে জানতে হবে। ওকে, সো ট্রান্সপোর্ট অফ অক্সিজেন ফ্রম লাংস টু টিস্যুর প্রথম স্টেপ কোথা থেকে শুরু হচ্ছে, অ্যালভিওলি। ঠিক আছে, তাহলে অ্যালভিওলি থেকে কোথায় যাবে, প্রথমে পালমোনারি ক্যাপিলারি ভেইনে যাবে। ওকে, তাহলে প্রথম স্টেপ হচ্ছে লাংস থেকে যাওয়ার জন্য অ্যালভিওলি, লাংসের অ্যালভিওলি থেকে প্রথমে অক্সিজেনটা কোথায় চলে যেতে হবে, পালমোনারি ক্যাপিলারি ব্লাডে যাবে। ওকে, তাহলে পালমোনারি ক্যাপিলারি ব্লাডে যাওয়ার জন্য আমাদের জানতে হবে অ্যালভিওলিতে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কত এবং পালমোনারি ক্যাপিলারিতে পার্শিয়াল প্রেশার কত, এবং এই প্রেশার ডিফারেন্সের মাধ্যমে কোথার দিকে কোন কোন ডিরেকশনে যাবে এটা আমরা বের করব। ওকে, তাহলে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন অ্যালভিওলাস কত থাকে, 104 মিলিমিটার অফ মার্কারি। ওকে, কেন এটা অনেক বেশি পরিমাণে অক্সিজেনে থাকে, কেন? কারণ যেহেতু আমি অক্সিজেনটা নিয়েছি, তার মানে আমি ইন্সপিরেশনের মাধ্যমে গ্যাসটা নিয়েছি, এখানে আমার এখনো কোনো অক্সিজেন ইউজ আপ হয় নাই, এই জন্য অক্সিজেনের কনসেন্ট্রেশনটা বেশি থাকে। কত থাকে, 104 মিলিমিটার অফ মার্কারি থাকবে। ঠিক আছে, আর এইখান থেকে চলে যাবে পালমোনারি ক্যাপিলারিতে। তাহলে পালমোনারি ক্যাপিলারির যে আর্টারিয়াল এন্ড থাকে, আমরা জানি যে পালমোনারি আর্টারিতে থাকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাড এবং পালমোনারি ভেইনে থাকে হচ্ছে অক্সিজেন রিচ ব্লাড। তাহলে এখন পালমোনারি আর্টারিতে যাবে, তাহলে পালমোনারি আর্টারিতে যেহেতু কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাড থাকে, তাহলে এখানে অক্সিজেনের কনসেন্ট্রেশন কত হবে, কমে যাবে, যার জন্য অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটাও কম থাকবে। তাহলে পালমোনারি আর্টারিয়াল এন্ডে অক্সিজেনের কনসেন্ট্রেশন থাকবে কত, 40 মিলিমিটার অফ মার্কারি। ওকে, তাহলে এখন এই অ্যালভিওলাস এবং পালমোনারি আর্টারি এই দুইটার প্রেশার চেঞ্জে কত হতে পারে আমরা দেখি, 104 মাইনাস 40 ইকুয়াল টু 64 মিলিমিটার অফ মার্কারি হচ্ছে প্রেশার ডিফারেন্স। ঠিক আছে, তাহলে এইখানে যেহেতু প্রেশার ডিফারেন্স আছে,
তাহলে অক্সিজেন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। কিন্তু যদি প্রেশার সেম থাকতো, যদি অ্যালভিওলাতেও 104 থাকতো এবং পালমোনারি ক্যাপিলারিতেও যদি আর্টারিতেও যদি 104 থাকতো, তাহলে দুইটা যদি প্রেশার সমান থাকলে অক্সিজেনটা কি হতো না, মুভ করতো না, যে যার যার জায়গায় থাকতো, যেহেতু কোনো প্রেশার ডিফারেন্স নাই। কিন্তু যেহেতু আমরা প্রেশার ডিফারেন্স পাচ্ছি এবং অনেক প্রেশার ডিফারেন্স 64 মিলিমিটার অফ মার্কারি, তাহলে এখানে কি হবে, এখানে অক্সিজেনটা এক জায়গা থেকে আর এক জায়গায় যাবে। তাহলে কোন দিক থেকে কোন দিক যাবে, অ্যালভিওলাই থেকে ব্লাড ভেসেলে যাবে না ব্লাড ভেসেল থেকে অ্যালভিওলাইতে আসবে? আমরা জানি যে হায়ার থেকে লোয়ারের দিকে যায়, যেহেতু ডিফিউশনটা অ্যালং কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টে যায়, এই জন্য হায়ার থেকে লোয়ারে যায়। তাহলে হায়ার কোথায় ছিল, হায়ার ছিল অ্যালভিওলিতে, আর লোয়ার কোথায় ছিল, লোয়ার ছিল আর্টারিয়াল এন্ড অফ দি পালমোনারি ক্যাপিলারি। তাহলে এইখানে চলে যাবে, তাহলে অ্যালভিওলাই থেকে কোথায় চলে যাবে, আমার হায়ার থেকে লোয়ারে যাবে, তার মানে অ্যালভিওলাই থেকে চলে যাবে পালমোনারি আর্টারিতে। কে চলে যাবে, অক্সিজেন চলে যাবে। ওকে, causes oxygen to diffuse into the pulmonary capillary। তাহলে আমরা প্রথম স্টেপে জানলাম যে লাংস থেকে টিস্যুতে যাওয়ার মধ্যে প্রথম স্টেজে লাংসের অ্যালভিওলি থেকে কোথায় অক্সিজেন যাচ্ছে, যাচ্ছে হচ্ছে আর্টারিয়াল এন্ড অফ দি পালমোনারি ক্যাপিলারিতে প্রথম যাচ্ছে। কিভাবে যাচ্ছে, এই প্রেশার ডিফারেন্সের মাধ্যমে। ওকে, এরপরে এইবার আমরা একটা ছবি দেখি। এই ছবিতে আমরা কি দেখছি, এই ছবিতে আমরা দেখছি যে এইটা হচ্ছে একটা অ্যালভিওলাস, ঠিক আছে। এটা হচ্ছে একটা পালমোনারি অ্যালভিওলাস, মানে লাংসের অ্যালভিওলাস, এবং এখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত, 104। আর এইটা হচ্ছে পালমোনারি ক্যাপিলারি। পালমোনারি ক্যাপিলারির একদিকে দেখাচ্ছি আর্টারিয়াল এন্ড, আরেক দিকে দেখাচ্ছি আমরা ভেইনাসে। তাহলে আর্টারিয়াল এন্ডে যেহেতু আমাদের কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড, এই জন্য আমাদের এখানে কি থাকবে, অক্সিজেনের কনসেন্ট্রেশনটা কম থাকবে, এই জন্য অক্সিজেনের পার্শিয়াল প্রেশারটা কম থাকছে। কত আমরা আগেই বলেছি, 40 মিলিমিটার অফ মার্কারি। এই জন্য এখানে 104, এরা খুব সহজেই অক্সিজেন গুলা কোথায় চলে আসবে, এই আর্টারিয়াল এন্ডে চলে আসবে। কিন্তু ভেনাস এন্ডে আবার দেখো 104 মিলিমিটার অফ মার্কারি, যেটা হচ্ছে অ্যালভিওলাসের সমান। এই জন্য অক্সিজেন গুলা সাধারণত ভেনাস এন্ডে যাবে না। অক্সিজেন এন্ড গুলা, অক্সিজেন ট্রান্সপোর্ট তাহলে কোথায় হবে, আর্টারিয়াল এন্ড অফ দি পালমোনারি ক্যাপিলারি। এই যে গ্রাফে আমরা কি দেখাচ্ছি, গ্রাফে আমরা ব্লাডের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন দেখাচ্ছি। এইখানে হচ্ছে 42, আমরা এখানে 104 দেখাচ্ছি। তাহলে এই 42 104, তাহলে এই 104 থেকে আমাদের কোথায় চলে আসছে, এই 40-তে চলে আসছে। কোথায়, আমাদের অক্সিজেনটা ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে। তাহলে কোথায় যাচ্ছে, পালমোনারি আর্টারিয়াল এন্ড অফ দি পালমোনারি ক্যাপিলারিতে অক্সিজেনটা চলে যাচ্ছে। ওকে, তাহলে অ্যালভিওলাস থেকে পালমোনারি আর্টারিয়াল। আচ্ছা, এখন এই যে অ্যালভিওলাস, অ্যালভিওলাসের থেকে যে অক্সিজেনটা আমাদের আর্টারিয়াল এন্ড অফ পালমোনারি ক্যাপিলারিতে চলে যায়, যেহেতু এখানে প্রেশার ডিফারেন্স আছে, এই জন্য। তো এইখানে যে গ্রাফে আমরা যেটা দেখব, গ্রাফে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই গ্রাফের বটম থেকে এটা আস্তে আস্তে অক্সিজেনটা কি হচ্ছে, স্যাচুরেশনটা বেড়ে বেড়ে 104 মিলিমিটার অফ মার্কারি হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, ইন দ্য গ্রাফ at the bottom of the figure, the curve shows the rapid rise in the blood partial pressure of oxygen as the blood passes through the capillary. The blood partial pressure of oxygen rises almost that of the alveolar air by the times the blood has moved a third of the distance through the capillary, becoming almost 104 মিলিমিটার অফ মার্কারি। তার মানে হচ্ছে এই যে ব্লাডটা প্রথমেই হচ্ছে ক্যাপিলারি ব্লাডে হচ্ছে একবারেই হচ্ছে 104 হয়ে যায় না ভেনাস এন্ডে। এটা আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে যতটা সময় ধরে হচ্ছে এই ক্যাপিলারিতে ব্লাডটা সার্কুলেশন হবে, এটাকে আমরা বলছি 3 টাইমস, থার্ড টাইমস, ঠিক আছে। তাহলে থার্ড টাইমসে যখন হচ্ছে এটা আস্তে আস্তে করে এই প্রতিবারে যত টাইমস বাড়বে, তত টাইমসে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা বাড়তে বাড়তে এক সময় গিয়ে আমাদের 104 মিলিমিটার অফ মার্কারি হবে। তার মানে হচ্ছে একবারেই যে আমাদের এই ভেনাস এন্ডের সমান 104 মিলিমিটার অফ মার্কারি অক্সিজেন হয়ে যাচ্ছে তা না। এটা হচ্ছে সার্টেন টাইম এই ক্যাপিলারিতে ব্লাড গুলা কি করতে হবে, রান করতে হবে এবং থাকতে হবে, যার জন্য অক্সিজেনের ডিফিউশনটা এই ব্লাডের ভেতরে অনেক ইজিলি হবে। আলটিমেটলি আমাদের আর্টারিয়াল এন্ডে যত ছিল 104 মিলিমিটার, সরি, আর্টারিয়াল এন্ডে ছিল হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি পার্শিয়াল প্রেশার। এইটা বারবার করে আমাদের হচ্ছে রাইট হার্ট থেকে লাংসে যাবে এবং লাংসে গিয়ে আমাদের হচ্ছে এটা আস্তে আস্তে অক্সিজেনের স্যাচুরেশন বাড়তে বাড়তে আলটিমেটলি যখন 104 মিলিমিটার অফ মার্কারি হয়ে যাবে, তখনই অ্যালভিওলার এই ইয়েটা, এই ভেনাস এন্ডের ব্লাডটা তখন আমাদের রাইট হার্ট, লেফট হার্টে চলে আসবে,
ব্লাডটা, এবং এটাই আমার আমাদের হচ্ছে অ্যালভিওলাসে যে 104 মিলিমিটার অফ মার্কারি অক্সিজেন পার্শিয়াল প্রেশার ছিল সেটা, এবং ভেনাস এন্ডে 104 মিলিমিটার অফ মার্কারি পার্শিয়াল প্রেশার, যার জন্য এখানে যেহেতু সেম পার্শিয়াল প্রেশার, এখানে একই অক্সিজেন এখানে অবস্থান করার জন্য আমাদের এই ভেনাস এন্ড দিয়েই হচ্ছে আমাদের সারা বডিতে সাপ্লাই হয় আমরা জানি। তার মানে পালমোনারি ভেইন দিয়ে আমাদের কোথায় চলে আসে, অ্যালভিওলাস থেকে ব্লাডটা চলে আসে হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে, এবং লেফট অ্যাট্রিয়ামে আমাদের আর্চ অফ অ্যাওর্টার মাধ্যমে, আর্চ অফ অ্যাওর্টার থ্রুতে আমাদের সারা বডিতে এই অক্সিজেনটা সাপ্লাই হওয়ার কথা। এখন যখন হচ্ছে ভেনাসেন মানে পালমোনারি ভেইন দিয়ে আর্চ অফ অ্যাওর্টাতে আমাদের ব্লাডটা যাবে, তখন আমরা আর্টারিয়াল এন্ডে কি হয় এটা আমরা একটু দেখি। তো যখন হচ্ছে আমাদের এই আর্টারিয়াল ব্লাডটা অক্সিজেন যে ট্রান্সপোর্ট হয়, এই অক্সিজেনটা ট্রান্সপোর্ট হওয়ার জন্য আমাদের এখানে দেখি আমরা 98% of the blood আমাদের লেফট অ্যাট্রিয়াম enters the left atrium from the lung and just pass through the alveolar capillary। তাহলে এই যে আমাদের পালমোনারি ভেইন দিয়ে যে লেফট অ্যাট্রিয়ামে আমাদের যে ব্লাডটা আসে, এটা হচ্ছে 98% ব্লাড আসে অ্যালভিউলার ক্যাপিলারি থ্রু দিয়ে, এবং বাকি যেই 2% সেটা কিন্তু আবার অ্যালভিউলার ক্যাপিলারি দিয়ে আসে না, এটা হচ্ছে ব্রঙ্কিয়াল সার্কুলেশন দিয়ে আসে। তাহলে এই যে 98% আমাদের অ্যালভিউলার ক্যাপিলারি থেকে আসছে, তার মানে পালমোনারি ভেইন দিয়ে যে আসছে আমাদের লেফট অ্যাট্রিয়ামে, এর হচ্ছে পার্শিয়াল প্রেশার থাকবে হচ্ছে 104, যেহেতু এটা অ্যালভিওলার থেকে আসছে। আর যে অ্যানাদার 2% যেটা আমাদের ব্রঙ্কিয়াল সার্কুলেশন থেকে আসে, এরা মেইনলি হচ্ছে কি করে, এরা মেইনলি শান্ট ব্লাড ফ্লো ক্যারি করে। তার মানে এরা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামকে বাইপাস করে, হার্টকে বাইপাস করে ডাইরেক্টলি এরা হচ্ছে পালমোনারি ভেইনে এসে ওপেন করে, এটাকে বলছি আমরা শান্ট ব্লাড। এবং ব্লাডটার তখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত থাকবে, 40 মিলিমিটার অফ মার্কারি থাকবে। তাহলে 98% অক্সিজেনেটেড ব্লাড যেটা হচ্ছে পালমোনারি ভেইনের মাধ্যমে আমাদের এসে পৌঁছাচ্ছে আর্চ অফ অ্যাওর্টাতে, তার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ছিল 104 মিলিমিটার অফ মার্কারি, এবং 2% যে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসছে থ্রু ব্রঙ্কিয়াল ভেসেল দিয়ে, ব্রঙ্কিয়াল ভেইন দিয়ে, এর পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ছিল 40 মিলিমিটার অফ মার্কারি। এবং এই 98% এবং এই 2% তখন অ্যাডমিক্সচার হয়ে 100% হবে। এবং এই অ্যাডমিক্সচার হওয়ার জন্য যেহেতু দুই রকমের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ছিল, একটা ছিল 104 মিলিমিটার অফ মার্কারি, আরেকটা ছিল 40 মিলিমিটার অফ মার্কারি, এই দুইটার অ্যাডমিক্সচারের ফলে আমাদের এইখানে যে আর্টারিয়াল ব্লাডে অক্সিজেনের যে পার্শিয়াল প্রেশার সেটা হয়ে যাবে কত, সেটা হয়ে যাবে 94 মিলিমিটার অফ মার্কারি। ওকে, না সরি 95 মিলিমিটার অফ মার্কারি এখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হবে, ডিউ টু অ্যাডমিক্সচার অফ এই 104 যেটা 98% ছিল, এবং 40 মিলিমিটার অফ মার্কারি যেটা 2% ছিল, এই দুইটার অ্যাডমিক্সচারের হওয়ার জন্য আমাদের আর্টারিয়াল এন্ডে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হবে 95 মিলিমিটার অফ মার্কারি। এখন এই 95 মিলিমিটার অফ মার্কারি পার্শিয়াল প্রেশারটাই আমাদের টোটাল সার্কুলেশনের আর্টারিতে সাপ্লাই হবে। এখন এই যে আর্টারিতে সাপ্লাই হচ্ছে, এই আর্টারিতে সাপ্লাই হওয়ার জন্য কিভাবে এই অক্সিজেনগুলো সাপ্লাই হয়, সো ট্রান্সপোর্ট অফ অক্সিজেন ইন ব্লাড, ব্লাডে কিভাবে এই অক্সিজেনটা সাপ্লাই হয়। কিছু অক্সিজেন সাপ্লাই হবে কিভাবে, বাইন্ড করে, এবং কিছু অক্সিজেন সাপ্লাই হবে ডিজলভ স্টেটে। তাহলে বাইন্ড করে কত পার্সেন্ট অক্সিজেন সাপ্লাই হয়, এই অক্সিজেনটা 97% বাইন্ড করে যাবে অক্সিজেন, এবং এটা কার সাথে বাইন্ড করবে, বাইন্ড করবে আমাদের হিমোগ্লোবিনের সাথে। আমরা জানি যে আমাদের ব্লাডে যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে 97% অক্সিজেন বাইন্ড করে যাবে। তাহলে হিমোগ্লোবিনের সাথে যদি অক্সিজেন বাইন্ড করে, এটা স্যাচুরেশন হিসেবে 100% স্যাচুরেশনের জন্য আমাদের অক্সিজেন বাইন্ড হবে কতটা, অক্সিজেন বাইন্ড হবে 4টা, 1 2 3 4, 4টা অক্সিজেন যদি বাইন্ড হয়, প্রথমে অক্সিজেন বাইন্ড হবে যেটা হিমোগ্লোবিন O2 হবে, পরে হিমোগ্লোবিন O4 হবে, পরে হিমোগ্লোবিন O6 হবে, এবং পরে হিমোগ্লোবিন O8 হবে। তাহলে এই হিমোগ্লোবিন 8 যখন হবে তখনই হচ্ছে 100% স্যাচুরেশন হবে হিমোগ্লোবিনের সাথে, এবং এখানে আমাদের অক্সিজেন কতগুলা যুক্ত হচ্ছে, একটা হিমোগ্লোবিনের সাথে আমাদের 4টা অক্সিজেন যুক্ত হচ্ছে। তাহলে 4টা অক্সিজেন যুক্ত হয়ে আমাদের কি হবে, 100% স্যাচুরেশন হবে হিমোগ্লোবিনের সাথে।
এবং টোটাল যদি আমরা অক্সিজেন যতটুকু আছে সেই অক্সিজেনের যে বাইন্ডিং ইয়েটা ধরি, তাহলে বাইন্ডিং হবে কত পার্সেন্ট? 97%। ওকে, বাকি যে 100% থেকে যে 3% থাকবে, সেই 3% চলে যাবে ডিজলভ স্টেটে। তার মানে কি, এখানে হচ্ছে দ্রবীভূত হয়ে অক্সিজেনটা যাবে ব্লাডে দ্রবীভূত হয়ে। এই দ্রবীভূত হয়ে যাওয়ার প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজনীয়তাটা হচ্ছে এই ডিজলভ স্টেট এক্সার্টস পার্শিয়াল প্রেশার দ্যাট ক্রিয়েটস pressure difference and causes diffusion of gases from higher to lower concentration। তাহলে এই যে আমরা পার্শিয়াল প্রেশার বলছি গ্যাসের, এই গ্যাসগুলো যখন ডিজলভ অবস্থায় থাকবে, সে ডিজলভ অবস্থায় থাকাকালীনই এরা কি করবে? পার্শিয়াল প্রেশারটা এক্সার্ট করবে। এই জন্যই আমাদের এই পার্শিয়াল প্রেশার যদি এক্সার্ট হয়, তাহলেই হচ্ছে আমাদের হায়ার থেকে লোয়ার কনসেন্ট্রেশনে গ্যাসগুলো ডিফিউশন হবে। ওকে, তাই জন্য আমাদের ডিজলভ স্টেটের দরকার। এইবার আসছি আমরা এই যে ব্লাডে যে যাচ্ছে, তাহলে ব্লাডে যাচ্ছে দুইভাবে, একটা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয়ে, আর একটা হচ্ছে ডিজলভ স্টেটে। এবং এইখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের প্রেশারটা কত থাকবে? 95 মিলিমিটার অফ মার্কারি। ওকে, তাহলে এইবার হচ্ছে এই ব্লাড থেকে আমাদের কোথায় চলে যাবে অক্সিজেনটা? তাহলে এই ব্লাড সারা বডিতে ছড়িয়ে যাচ্ছে এবং এই ব্লাড থেকে অক্সিজেনটা চলে যাবে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে। সো ডিফিউশন অফ অক্সিজেন ফ্রম দ্য ব্লাড ইনটু দ্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তাহলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে চলে যাওয়ার জন্য আমাদের দুই জায়গার প্রেশার ডিফারেন্সটা জানতে হবে। কত ডিফারেন্স? ব্লাডে হচ্ছে আর্টারিয়াল এন্ড অফ ব্লাড ভেসেলে কত থাকছে? 95 মিলিমিটার মার্কারি। আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আমাদের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত হয়? 40 মিলিমিটার অফ মার্কারি। সো প্রেশার ডিফারেন্স 95 মাইনাস 40 মিলিমিটার অফ মার্কারি, এটা কত হবে? এটা হবে হচ্ছে আমাদের টোটাল হবে হচ্ছে 55 মিলিমিটার অফ মার্কারি হচ্ছে প্রেশার চেঞ্জের জন্য হবে। এবং এই প্রেশার চেঞ্জের জন্য হওয়ার জন্য আমাদের কি হবে? এখানে হচ্ছে আমাদের যেটা হবে, অক্সিজেনটা ডিফিউশন হয়ে চলে আসবে কোথা থেকে? ফ্রম আর্টারিয়াল এন্ড থেকে চলে আসবে ফ্রম ইন্ডাস্ট্রিয়াল স্পেসে, যেহেতু এখানে প্রেশার ডিফারেন্স হচ্ছে 55 মিলিমিটার অফ মার্কারি, এই জন্য। এইবার যে ইন্টারস্টিশিয়াল স্পেসে আমাদের ইয়েটা আসলো, ইন্টারস্টিশিয়াল স্পেসে যে আমাদের অক্সিজেনটা আসলো, এই 95 ছবিটা দেখি আমরা, 95 মিলিমিটার মার্কারিতে ছিল আর্টারিয়াল এন্ডে এবং ইন্টারস্টিশিয়ালে ছিল 40 মিলিমিটার মার্কারি। তাহলে অক্সিজেনটা এই আর্টারিয়াল এন্ড থেকে কোথায় চলে আসলো? ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসলো। কিন্তু ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে আমাদের এবার কোথায় যেতে হবে? আমাদের টিস্যুতে যেতে হবে। তাহলে টিস্যুতে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কত? 23 মিলিমিটার অফ মার্কারি। আর ইন্টারস্টিশিয়াল স্পেসে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার ছিল হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এইখানে প্রেশার ডিফারেন্স কত হচ্ছে? 40 মাইনাস 23। এইখানে প্রেশার ডিফারেন্সটা হচ্ছে আমাদের 40 মাইনাস 23 তে প্রেশার ডিফারেন্স হচ্ছে আমাদের 17 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এই 70 মিলিমিটার মার্কারিতে প্রেশার ডিফারেন্সের জন্য এই ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে আমাদের ফ্লুইডটা কোথায় চলে আসবে? টিস্যুতে চলে আসবে। ওকে, তাহলে এইভাবে করে আমরা অক্সিজেনটা কোথায় সাপ্লাই দিলাম? আমরা অক্সিজেন টিস্যু লেভেলে সাপ্লাই দিলাম, যেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে টিস্যুতে চলে আসলো। তাহলে আমাদের মেইন গোল কি ছিল? অক্সিজেন ট্রান্সপোর্ট হওয়ার কথা ছিল কোথা থেকে? ফ্রম লাং অ্যালভিওলাই থেকে টিস্যু পর্যন্ত যাওয়ার কথা ছিল। তাহলে এইভাবে আমরা অক্সিজেনটা টিস্যু লেভেল পর্যন্ত পৌঁছাই দিতে পারলাম। ওকে, তাহলে এই ছবিটাতে আমরা কি দেখছি? এই ছবিটাতে আমরা দেখছি হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড করে অক্সিজেনটা আবার রিলিজ করে দিচ্ছি হিমোগ্লোবিন দিয়ে। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমরা ট্রান্সপোর্ট করে দিলাম কোথা থেকে? ফ্রম লাংস টু টিস্যু। এবার আসছি আমরা খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস, যে টপিকসটার নাম হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। ওকে, তাহলে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ এমন একটা কার্ভ, যে কার্ভের আমরা জানি যে গ্রাফের আমাদের হচ্ছে দুইটা ইয়ে থাকে, অ্যাক্সিস থাকে, এক্স এবং ওয়াই। তাহলে এই এই কার্ভটাও হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। সো হোয়াট অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ? The graphical representation showing relationship between percent saturation of hemoglobin and partial pressure of oxygen. ওকে, তার মানে হচ্ছে এই গ্রাফটাকে আমাদের কি কি জিনিসকে দেখাবে? আমাদের এক সাইডে একটা অ্যাক্সিসে দেখাবে পার্সেন্ট স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন, আরেকটা অ্যাক্সিসে দেখাবে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের যে ব্লাডে হিমোগ্লোবিনটা অক্সিজেন যে ক্যারি করে, সেই অক্সিজেন ক্যারিটা কিভাবে করছে, কত পার্সেন্ট স্যাচুরেশন অক্সিজেনটা স্যাচুরেশন হবে হিমোগ্লোবিনের সাথে, কত পার্শিয়াল প্রেশারের
উপরে ভিত্তি করে সেই জিনিসটা মানে সেই নলেজটা আমরা এই অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ থেকে পাবো। ওকে? In the systemic arterial blood, the partial pressure of oxygen is about 95 millimeter of mercury. যেখানে আমরা জানি যে আমাদের সিস্টেমিক আর্টেরিয়াল ব্লাডে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার থাকে 95 মিলিমিটার অফ মার্কারি। আমরা এটা আগেই পড়েছি। এই 95 মিলিমিটার অফ মার্কারি পার্শিয়াল প্রেশারে অক্সিজেনটা কতটুকু হিমোগ্লোবিনের সাথে স্যাচুরেশন হয় সেটা হচ্ছে 97%। আর এই নর্মাল ভেনাস ব্লাডে যেটা আমরা জানি যে 40 মিলিমিটার অফ মার্কারি পার্সেন্টেজ অফ অক্সিজেন থাকে, স্যাচুরেশন অফ অক্সিজেন থাকে। সেইখানে আমরা হচ্ছে দেখেছি যে কতটুকু হবে এটা হচ্ছে আমাদের তখন এই 40 মিলিমিটার অফ মার্কারি পার্শিয়াল প্রেশারে কতটুকু অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে স্যাচুরেশন হবে 75% স্যাচুরেশন হবে। তাহলে এই যে আমরা জানবো যে যতটুকু হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনের চেঞ্জের জন্য হিমোগ্লোবিনের সাথে বাইন্ডের যে পার্সেন্ট স্যাচুরেশনটা চেঞ্জ হয়, এটা আমরা জানতে পারি কি দিয়ে? আমরা জানতে পারি অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের মাধ্যমে। When partial pressure of oxygen is 25 to 27 millimeter of mercury, then hemoglobin is 50% saturation হবে। ওকে? তাহলে আমরা আসি দেখতে কেমন এই অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। তাহলে যে আমরা এই কার্ভটা, এই রেড মার্কের যে কার্ভটা দেখছি, এটাই হচ্ছে আমাদের অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। আর এটা হচ্ছে আমরা গ্রাফিক দেখাচ্ছি এই কার্ভটা। ওকে? তাহলে এই অ্যাক্সিসটাকে বলছি আমরা ওয়াই অ্যাক্সিস, আর এই অ্যাক্সিসটাকে বলছি আমরা এক্স অ্যাক্সিস, তাই না? তাহলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের আবার দুইটা নাম আছে, একটা হচ্ছে অর্ডিনেট আর একটা হচ্ছে অ্যাবসেসা। ওকে? তাহলে অর্ডিনেটটা কোনটা? অর্ডিনেট হচ্ছে পার্সেন্ট স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন। তাহলে আমরা দেখি কোনটা অর্ডিনেট। অর্ডিনেট হচ্ছে পার্সেন্ট স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন। তার মানে এই যে ওয়াই অ্যাক্সিস যেটা আমরা পড়েছি আগে, এটাকে আমরা বলছি অর্ডিনেট। তাহলে অর্ডিনেট হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর অ্যাবসেসাটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে অ্যাবসেসা অথবা এক্স অ্যাক্সিসে আমরা কি দিচ্ছি? আমরা দেখছি যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত থাকে। ঠিক আছে? তাহলে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা, তাহলে একদিকে আমরা দেখাচ্ছি এক্স অ্যাক্সিস অর অর্ডিনেটে দেখাচ্ছি হিমোগ্লোবিনের পার্সেন্ট স্যাচুরেশন, আর এক্স অ্যাক্সিস বা অ্যাবসের সাথে দেখাচ্ছি আমরা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। আর এই পাশে আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা দেখাচ্ছি ভলিউম পার্সেন্টেজ। তাহলে কত ভলিউম অক্সিজেন এখানে অ্যাড হচ্ছে, এটাও আমরা এই এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে দেখতে পারি। ওকে? তাহলে আমরা এখন একটু দেখি যে ধরো এই জায়গাটায় পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত? 60 মিলিমিটার অফ মার্কারি, তাই না? এই জায়গাটায় পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হচ্ছে 60 মিলিমিটার অফ মার্কারি, এবং এইখানে আমার পার্সেন্ট স্যাচুরেশন অফ অক্সিজেন কত হবে? আমরা যদি এইভাবে করে দেখি অ্যাবাউট 90%। ঠিক আছে? তাহলে 60 মিলিমিটার অফ মার্কারি যদি আমার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হয়, তাহলে আমার কতটুকু হিমোগ্লোবিনের সাথে এই পার্সেন্ট স্যাচুরেশন হবে? নিয়ারলি 90%। ঠিক আছে? আবার ধরি এই যে এখানে 40 মিলিমিটার অফ মার্কারি যদি আমার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন থাকে, সেখানে আমার কতটুকু অক্সিজেন স্যাচুরেশন হবে হিমোগ্লোবিনের সাথে? আমরা একটু দেখি, এইভাবে যদি আমরা যাই, আমরা তাহলে দেখতে পাবো অলমোস্ট 75, প্রায় 75% হচ্ছে আমার অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে স্যাচুরেশন হবে। তাহলে এই গ্রাফ থেকে আমরা কি দেখছি? যত বেশি পার্শিয়াল প্রেশার বাড়বে অক্সিজেনের, তত বেশি হিমোগ্লোবিনের সাথে সে কি হবে? স্যাচুরেটেড হবে। আবার ঠিক সেরকম তত বেশি অক্সিজেনের ভলিউম আবার হিমোগ্লোবিনের সাথে অ্যাড হবে। ওকে? তাহলে এই গ্রাফটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই গ্রাফ দিয়ে আমরা বুঝি যে কত পার্শিয়াল প্রেশার অক্সিজেন হলে কতটুকু অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে স্যাচুরেশন হয়, এটা আমরা খুব সহজেই এই গ্রাফ থেকে আমরা বের করতে পারি। তাহলে এই গ্রাফটা হচ্ছে আমাদের রিটেনে ড্রয়ের লেভেল হিসেবে আসে। এই জন্য এই গ্রাফটা আমরা আঁকা শিখবো। এই গ্রাফটা দেখো এইভাবে করে একটা গ্রাফ হয়েছে। তাহলে আমরা নর্মালি যখন গ্রাফ আঁকতাম, আমরা কিভাবে আঁকতাম? দুই একটা পয়েন্ট এখানে আমাদের দেওয়া থাকতো, সেই পয়েন্টগুলো আমরা ডট ডট করে এখানে আগে পয়েন্টগুলা করে নিতাম, এবং এই পয়েন্টগুলা যোগ করে আমরা হচ্ছে একটা গ্রাফ আঁকতাম, তাই না? তাহলে এইটাও আঁকার জন্য আমাদের কি করতে হবে? কয়েকটা পয়েন্ট আমাদের জানতে হবে। তাহলে এই পয়েন্টগুলো আমরা একটু দেখি। আমার পরের স্লাইডে দেখো আমার কিছু পয়েন্ট দেওয়া আছে। এই যে আমরা কিছু পয়েন্ট দেওয়া আছে। তাহলে কিভাবে আমরা দেখব? এখানে হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, এটা মিলিমিটার অফ মার্কারিতে আমরা হচ্ছে কয়েকটা পার্শিয়াল প্রেশার আমরা জানবো, এবং এই পার্শিয়াল প্রেশারে হিমোগ্লোবিনের সাথে কত পার্সেন্ট স্যাচুরেশন হয় সেটা আমরা জানবো।
যেমন 10 যদি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হয় সেখানে হিমোগ্লোবিনের স্যাচুরেশন হবে 13.5, 20 হলে 35, 30 হলে 57, 40 হলে 75, 50 হলে 83, 60 হলে 89, 70 হলে 92.7, 80 হলে 94.5, 90 হলে 96.5 এবং 100 হলে 97.5। তাহলে এই যে রিলেশনটা যে কত পার্শিয়াল প্রেশার হলে কত পার্সেন্ট স্যাচুরেশন হবে, এই রিলেশনটা যদি আমরা জানি তাহলে একটা করে পয়েন্ট আমরা কিন্তু গ্রাফে বসাতে পারবো, তাই না? তাহলে ধরো আমরা কয়েকটা পয়েন্ট এখান থেকে একটু মুখস্থ করে নিব। ধরো 20, 40, 50, 60, 80, 70, 90 এরকম কয়েকটা পয়েন্ট আমরা এখানে থেকে মুখস্থ করে আমরা ওই গ্রাফে ডট ডট আকারে সেটা আমরা কি করব, প্লেস করার পরে এই ডটগুলা যদি আমরা যোগ করে ফেলি তাহলেই আমরা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা পাবো। ওকে, তাহলে আমরা আসি এবার অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। তাহলে আমরা যদি এখানে একটা পয়েন্ট নেই 10-এ কতটুকু, তারপরে 30-এ কতটুকু, তারপরে 50-এ কতটুকু, এই পার্শিয়াল প্রেশার হিসাব করে এগুলা যদি আমরা 4-5টা ডট এখানে বসাই এবং তারপরে এগুলা যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা একটা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা পাবো। কিন্তু এর আগে যে আমরা যোগ করেছিলাম, আমরা 0 থেকে যোগ করে দিয়েছিলাম, এখানে কিন্তু সেভাবে হবে না, এখানে একটু কার্ভ হয়ে যাবে। ঠিক আছে, দেখো ডাইরেক্ট 0 থেকে কিন্তু লাইন টানা হয় নাই, এখানে কিন্তু 0 থেকে একটু কার্ভ হয়ে গিয়েছে। এই কার্ভ হয়ে গিয়েছে প্রেশারের জন্য, প্রেশার এবং অক্সিজেন স্যাচুরেশনের জন্য। এই জন্য এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের ডাইরেক্ট সোজা করে 0 থেকে আমরা কোনো কার্ভ টানবো না। আমরা কিভাবে টানবো, আমরা একটু বাঁকা করে টানবো। এই জন্য এটার একটা স্পেশাল শেপ আছে, এই শেপটার নাম হচ্ছে সিগময়েড শেপ। সিগময়েড শেপ মানে হচ্ছে এস শেপ। তাহলে এই যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ যেটা আমরা এঁকেছি, এই কার্ভটার শেপটা কি? কার্ভের শেপ হচ্ছে সিগময়েড শেপ। সিগময়েড মানে হচ্ছে এস শেপ। ওকে, এবং এই কার্ভটা দেখো আমাদের এখানে কি হয়েছে, এখানে হচ্ছে খুব র্যাপিডলি উপরে উঠে গিয়েছে, কিন্তু এই জায়গাটা দেখো আবার অত র্যাপিডলি উপরের দিকে ওঠেনি। ঠিক আছে, তাহলে সেই হিসেবে আমরা কার্ভটাকে দুই ভাগে ভাগ করব। আমরা এটা পরে আসছি, আমরা একটু আগে দেখে নিই কিভাবে অক্সিজেনটা আমাদের কত পার্সেন্ট বাইন্ড করে, এটা একটু আমরা দেখে নিই। ওকে, তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ অক্সিজেন দ্যাট কম্বাইন উইথ হিমোগ্লোবিন অফ দি ব্লাড। দ্য ব্লাডের হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন যদি নর্মালি থাকে 15 গ্রাম পার ডেসিলিটার, দেন ফুল স্যাচুরেশন, ওয়েন ফুললি স্যাচুরেটেড 1 গ্রাম অফ হিমোগ্লোবিন এরা কতটুকু কন্টেন্ট করে? 1.39 ml অফ অক্সিজেন। যদি আমার 15 গ্রাম পার ডেসিলিটার হিমোগ্লোবিন থাকে এবং এখানে যদি 1 গ্রাম হিমোগ্লোবিনটা ফুল স্যাচুরেশন, তার মানে হচ্ছে 100% অক্সিজেন দিয়ে স্যাচুরেটেড হয়, তাহলে কতটুকু অক্সিজেন লাগবে? 1.39 ml অফ অক্সিজেন লাগবে। কিন্তু আমাদের এর ভেতরে কিছু ইনঅ্যাক্টিভ হিমোগ্লোবিন থাকে, কিছু অ্যাবনর্মাল হিমোগ্লোবিন থাকে, যার জন্য এটা 1.39 ml কন্টেন্ট করতে পারে না। এরা করতে পারে কত? 1.34 ml। ওকে, একটু কম তারা অক্সিজেনটা কন্টেন্ট করতে পারে। সুতরাং 1 gram of hemoglobin can bind with a maximum 1.34 ml of oxygen। তাহলে 100% স্যাচুরেশন হলে কতটুকু অক্সিজেন একটা হিমোগ্লোবিন, 1 গ্রাম হিমোগ্লোবিন ক্যারি করতে পারবে? 1.34 ml হিমোগ্লোবিন সে ক্যারি করতে পারবে অন অ্যাভারেজ। 15 গ্রাম হিমোগ্লোবিনে যদি আমরা টোটালটা হিসাব করি, এটা আমরা 1 গ্রামের হিসাব করলাম, এখন 15 গ্রামে যদি আমরা টোটাল হিসাব করি তাহলে 100 ml ব্লাড থাকে 15 গ্রাম, তাহলে কতটুকু হবে? 1.34 ইন্টু 15, যেহেতু টোটাল 15 গ্রাম থাকে, তাহলে হলো কত? 20.1 ml অফ অক্সিজেন। এখানে আমাদের হোলি যদি 100% স্যাচুরেটেড করে তাহলে হচ্ছে 20.1 ml অফ অক্সিজেন থাকবে। তাহলে when the hemoglobin is 100% saturated, usually expressed as 20 volumes per cell। ঠিক আছে, তার মানে কি? তার মানে হচ্ছে যদি আমার 15 গ্রাম পার ডেসিলিটার আমার যদি হিমোগ্লোবিন থাকে, তাহলে আমার যদি এই হিমোগ্লোবিনটা 100% অক্সিজেনের সাথে স্যাচুরেটেড হয়, তাহলে কতটুকু অক্সিজেন কন্টেন্ট করবে? প্রায় 20 ml অফ অক্সিজেন আমাদের ক্যারি করতে পারবে। ওকে, so amount of oxygen released from the hemoglobin when systemic arterial blood flow through the tissue। তাহলে এই যে আমাদের সিস্টেমিক আর্টেরিয়াল ব্লাড ফ্লো যখন টিস্যুতে যাবে তখন কতটুকু অ্যামাউন্ট রিলিজ হবে আমাদের হিমোগ্লোবিন থেকে, সেটা আমরা একটু দেখি। ইন সিস্টেমিক আর্টেরিয়াল ব্লাড দ্য টোটাল কোয়ান্টিটি অফ অক্সিজেন বাইন্ড উইথ হিমোগ্লোবিন ইজ 19.4
ml of per deciliter। কেন এটা হচ্ছে? কারণ হচ্ছে আমরা জানি যে আর্টারিয়াল ব্লাডে, সিস্টেমিক আর্টারিয়াল ব্লাডে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত থাকে? 95 মিলিমিটার অফ মার্কারি। এবং এই 95 মিলিমিটার অফ মার্কারিতে কতটুকু পার্সেন্টেজ স্যাচুরেশন থাকে? 97% স্যাচুরেশন থাকে। এই জন্য আমাদের হচ্ছে কতটুকু অক্সিজেন এ ক্যারি করবে? 19.4 ml পার ডেসিলিটার অক্সিজেন সে ক্যারি করবে। কারণ কি? কারণ যদি এখানে আমাদের হচ্ছে যেহেতু 100% স্যাচুরেটেড না, এই জন্য এবং পার্শিয়াল প্রেশারও আমাদের 95, এই জন্য আমরা হিসাব করে পাচ্ছি 19.4 ml পার ডেসিলিটার। On passing through the tissue capillaries, the amount is reduced on average to 14.4 ml। তাহলে যখন হচ্ছে টিস্যু ক্যাপিলারি থেকে এরা পাস করে যাবে, তখন হচ্ছে এর অ্যামাউন্ট আবার কমে যাবে। আমরা জানি যে পার্শিয়াল প্রেশার অফ ভেনাস এন্ড অফ দি ভেনাস এন্ড ডে কত থাকে? 40 মিলিমিটার অফ মার্কারি অক্সিজেনের পার্শিয়াল প্রেশার থাকে এবং এর স্যাচুরেশন থাকবে 75%। তাহলে কতটুকু কন্টেন্ট করবে যখন হচ্ছে পাস করে যাবে টিস্যুটাকে? তখন অক্সিজেন কতটুকু কন্টেন্ট করবে? 14.4 ml। আমরা যদি এটা হিসাব করি তাহলে 14.4 ml হচ্ছে আমার অক্সিজেন এরা ক্যারি করে নিয়ে যাবে যখন টিস্যু থেকে তারা চলে যাবে। ওকে, তাহলে টিস্যুতে নিয়ে আসলো হচ্ছে 19.4 ml পার ডেসিলিটার। আবার টিস্যুতে সাপ্লাই দিয়ে যখন চলে গেল তখন হচ্ছে সে নিয়ে যাচ্ছে 14.4 ml অফ অক্সিজেন। তাহলে টিস্যুতে সে কতটুকু দিল? সো দাস আন্ডার নর্মাল কন্ডিশন টিস্যুতে কতটুকু দিচ্ছে? টিস্যুতে দিচ্ছে 19.4 মাইনাস 14.4 ইকুয়াল টু কত? 5 ml অফ অক্সিজেন। তাহলে টিস্যুতে প্রতি ml অফ ব্লাডে কতটুকু অক্সিজেন সাপ্লাই দেয় একটা টিস্যুকে? সাপ্লাই দেয় হচ্ছে 5 ml অফ অক্সিজেন একটা, আর ট্রান্সপোর্টেড ফ্রম লাংস টু দ্য টিস্যু বাই ইচ 100 ml অফ ব্লাড ফ্লো। তাহলে প্রতি 100 ml ব্লাড ফ্লো হওয়ার জন্য টিস্যু কতটুকু অক্সিজেন পাচ্ছে? টিস্যু পাচ্ছে 5 ml অফ অক্সিজেন। ঠিক আছে, তাহলে এটা আমরা হিসাব করে পেলাম। এইবার আসি আমরা এই যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের মাধ্যমে আমরা এই হিসাবগুলো পেয়েছি। তাহলে এইবার আসি আমরা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটার কয়টা পার্ট থাকে। একটা পার্ট বলেছি কোনটা? যেটা খুব তাড়াতাড়ি উপরের দিকে উঠে যাচ্ছে এটা একটা পার্ট, আর যেটা হচ্ছে খুব আস্তে আস্তে উপরের দিকে উঠছে সেটা হচ্ছে আরেকটা পার্ট। তাহলে দেখি কি কি পার্ট থাকে। শেপ বলেছি আমরা সিগময়েড শেপ, আগেই বলেছি। আর পার্টস এর ভিতরে একটা হচ্ছে ফ্ল্যাট পার্ট, একটা হচ্ছে স্টিপ পার্ট। ঠিক আছে, তাহলে এইখানে কোনটা ফ্ল্যাট পার্ট? দিস ইজ দ্য ফ্ল্যাট পার্ট, কারণ ফ্ল্যাট হয়ে গিয়েছে, এরা খুব আস্তে আস্তে উপরের দিকে উঠছে, অলমোস্ট ফ্ল্যাট এর মতো এই কার্ভটা হচ্ছে। আর স্টিপ পার্ট কোনটা? যেটা হচ্ছে খুব র্যাপিডলি উপরের দিকে উঠছে, দ্যাট ইজ কল্ড স্টিপ পার্ট। তাহলে ফ্ল্যাট পার্টের আরেকটা নাম আছে, আবার স্টিপ পার্টের আরেকটা নাম আছে। আমরা দেখি ফ্ল্যাট পার্টের একটা নাম কি? ফ্ল্যাট পার্টের নাম হচ্ছে অ্যাসোসিয়েশন পার্ট, এন্ড স্টিপ পার্টের নাম হচ্ছে ডিসোসিয়েশন পার্ট। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাসোসিয়েশন পার্ট? অ্যাসোসিয়েশন মানে হচ্ছে জমায়েত হওয়া। তো একটা তুমি হচ্ছে গ্রুপ করলা, সেই গ্রুপে তুমি কি করলা? অনেককে অ্যাড করলা, এটাকে বলি আমরা অ্যাসোসিয়েশন। ধরো তুমি একটা সন্ধানী গ্রুপ করলা, সন্ধানীর কাজ কি করবা? তোমরা তোমরা কাজ করবা যে এখানে তোমরা ব্লাড ডোনেশন করবা। ঠিক আছে, তাহলে এই সন্ধানী কি শুধু তুমি তৈরি করলেই হবে? তুমি একা কি সেই কাজটা পারবে? পারবে না। তোমাকে কি করতে হবে? সন্ধানীর তুমি আরো কোনো মেম্বার অ্যাড করতে হবে। তাহলে এই যে অ্যাড করে তুমি কি করলে? একটা অ্যাসোসিয়েশন তৈরি করলা। তার মানে হচ্ছে একটা গ্রুপ তৈরি করলে এই গ্রুপের জন্য তুমি একটা নির্দিষ্ট কাজ করবে। ঠিক আছে, এটাকে বলছি আমরা অ্যাসোসিয়েশন। তাহলে এই যে এখানে অ্যাসোসিয়েশন হলো, এখানে কার অ্যাসোসিয়েশন হবে? মানুষের তো অ্যাসোসিয়েশন হবে না, তাই না? তুমি যখন সন্ধানী করেছিলা তখন তুমি তোমার ফ্রেন্ডদের, তার মানে মানুষদেরকে তুমি অ্যাসোসিয়েট করেছিলে। কিন্তু এই অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভে তো আর মানুষ অ্যাসোসিয়েশন হবে না। এখানে কি অ্যাসোসিয়েশন হবে? এখানে অ্যাসোসিয়েশন হবে অক্সিজেনের। ওকে, তাহলে ফ্ল্যাট পার্ট যেটা, সেই ফ্ল্যাট পার্টে অক্সিজেনটা অ্যাসোসিয়েশন হবে কার সাথে? হিমোগ্লোবিনের সাথে। ওকে, তাহলে ফ্ল্যাট পার্টের আরেকটা নাম হচ্ছে অ্যাসোসিয়েশন পার্ট, এবং এখানে মনে রাখতে হবে এখানে কি অ্যাসোসিয়েশন হয়? এখানে অক্সিজেন এসে অ্যাড হবে, অ্যাসোসিয়েশন হবে। আর স্টিপ পার্টটা কি? ডিসোসিয়েশন। ডিসোসিয়েশনটা মানে কি? অ্যাসোসিয়েশনটা ভেঙে যাওয়া। ঠিক আছে, তার মানে যেই অক্সিজেনটা আমার অ্যাড হয়েছিল সেই অক্সিজেনটা আমার কি হচ্ছে? ভেঙে যাচ্ছে, মানে বাইন্ডিংটা ছুটে যাচ্ছে বা বন্ডিংটা ব্রেকডাউন হয়ে যাচ্ছে, সেটাকে বলছি আমরা ডিসোসিয়েশন পার্ট। তাহলে স্টিপ পার্টের আরেকটা নাম হচ্ছে ডিসোসিয়েশন পার্ট, আর ফ্ল্যাট পার্টের আরেকটা নাম হচ্ছে অ্যাসোসিয়েশন পার্ট। ওকে,
এইবার আসি এই ফ্ল্যাট পার্ট অর অ্যাসোসিয়েশন পার্টটা কতটুকু থেকে কতটুকু পোর্শন থাকে। Plate 2 portion of that occurs from partial pressure of oxygen between 60 to 100 millimeter of mercury. তাহলে এই ফ্ল্যাট পার্টটা কতটুকু পরিমাণকে আমরা বলছি ফ্ল্যাট পার্ট, যেটা হচ্ছে 60 থেকে 100 মিলিমিটার অফ মার্কারিকে বলছি আমরা ফ্ল্যাট পার্ট। ইট অকার্স ইন দ্য লাং, এটা লাংসে হয়। আচ্ছা, আমরা আবার একটু ছবিতে যাই। এই যে 60 থেকে এই 60 যেটা, এই 60 থেকে আমার 100 পর্যন্ত এইটুকু পার্টকে আমরা বলছি কি ফ্ল্যাট পার্ট, এবং এটাকে বলছি আমরা অ্যাসোসিয়েশন পার্ট, এবং এই পার্টটাই হচ্ছে আমাদের কি থাকবে লাংসে হবে। ওকে, আর হচ্ছে এটা গেল ফ্ল্যাট পার্ট। এবার আসছি আমরা স্টিপ পার্টে কি এই ফ্ল্যাট পার্ট আর স্টিপ পার্টটা আমরা একটু দেখে নিই। স্টিপ পার্টটা হচ্ছে বিলো 60 মিলিমিটার অফ মার্কারি, পার্শিয়াল প্রেশার যদি 60 মিলিমিটার অফ মার্কারির নিচে যতটুকু পোর্শন থাকছে সেই পোর্শনটাকে বলছি আমরা স্টিপ পার্ট। তাহলে কোথায় আমরা একটু দেখি, আমরা হচ্ছে এই বিলো 60 মানে এইখান থেকে এই নিচের এই পুরোটুকু পর্যন্তকে আমরা বলছি স্টিপ পার্ট। 60 থেকে বিলো যেটা সেটাকে স্টিপ পার্ট বলছি, এবং এটা কোথায় হয়, এটা টিস্যু লেভেলে হয়। তাহলে ফ্ল্যাট পার্টটা হচ্ছে 60 থেকে 100 এবং এটা হচ্ছে লাং লেভেলে হবে, আর স্টিপ পার্টটা হচ্ছে 60 নিচের পোর্শনটুকুকে বলছি আমরা স্টিপ পার্ট, এবং এটা হবে টিস্যু লেভেলে। ওকে, এবার আমরা দেখি ফ্ল্যাট পার্টের কি ইম্পর্টেন্স। ওকে, the importance of flat part. Important key, saturation of oxygen content remainly fairly constant despite of wide fluctuation in alveolar partial pressure of oxygen. তার মানে কি, অনেক বেশি যদি আমার অক্সিজেনের পার্শিয়াল প্রেশারের ডিফারেন্স হয়, মানে কি ওয়াইড ফ্ল্যাকচুয়েশন, মানে পার্শিয়াল প্রেশারের ডিফারেন্সটা যদি অনেক বেশি পরিমাণে হয়, তখনও আমাদের অক্সিজেনের যে কন্টেন্ট হিমোগ্লোবিনের সাথে সেটা একটা নিয়ারলি কনস্ট্যান্ট লেভেলে থাকে। ঠিক আছে, যেমন 80 মিলিমিটার অফ মার্কারি যখন প্রেশার থাকে তখন পার্সেন্ট স্যাচুরেশন থাকবে কত, 94%। ঠিক আছে, আবার দেখো 120 মিলিমিটার অফ মার্কারি যখন প্রেশারটা থাকবে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন থাকবে, তখন স্যাচুরেশন কত হচ্ছে 98%। তার মানে হচ্ছে এখানে 80 থেকে 120, 80, 90, 110, 20, মানে 40 মিলিমিটার অফ মার্কারি প্রেশার চেঞ্জে আমার অক্সিজেন স্যাচুরেশন কত হয়েছে, মাত্র 4%। তার মানে কি, অনেক বেশি ওয়াইড ফ্ল্যাকচুয়েশন অফ অ্যালভিওলার পার্শিয়াল প্রেশার, 40 মিলিমিটার অফ মার্কারি ফ্ল্যাকচুয়েশন অফ অ্যালভিওলার পার্শিয়াল প্রেশার, এটা মানে কি অনেক বেশি প্রেশারের ফ্ল্যাকচুয়েশনে আমার হচ্ছে অক্সিজেন স্যাচুরেশনটা রিমেইন ফেয়ারলি কনস্ট্যান্ট, অক্সিজেন স্যাচুরেশনটা অনেক কম চেঞ্জ হচ্ছে, অনলি 4% চেঞ্জ হচ্ছে। ওকে, এই জন্য আমরা এটাকে বলছি ইনক্রিজ হিমোগ্লোবিন অ্যাফিনিটি ফর অক্সিজেন ইজ কল্ড অ্যাসোসিয়েশন। তাহলে এই জায়গাটাকে আমরা কি বলছি, ওয়াইড রেঞ্জ হচ্ছে আমার যদি প্রেশার চেঞ্জও হয় কিন্তু অক্সিজেনটা কন্টেন্টটা খুব বেশি চেঞ্জ হয় না, এই জন্য এই ইয়েটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি অ্যাসোসিয়েশন পার্ট। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ ফ্ল্যাট পার্ট অর অ্যাসোসিয়েশন পার্ট। এইবার আসছি আমরা স্টিপ পার্টের ক্ষেত্রে। স্টিপ পার্ট তো হচ্ছে আমাদের টিস্যুতে হচ্ছে, আমরা বলেছি স্টিপ পার্টের ইম্পর্টেন্স কি, অ্যালাউস লার্জ কোয়ান্টিটিস অফ অক্সিজেন টু বি রিলিজড ডিসোসিয়েটেড in the tissue in response to relatively small changes of partial pressure of oxygen. তার মানে কি, এখানে অল্প পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন চেঞ্জের জন্য অনেক বেশি পরিমাণে অক্সিজেনটা কি হবে, ডিসোসিয়েট হবে, মানে বাইন্ডিংটা হিমোগ্লোবিনের সাথে ভেঙে যাবে, এটাকে বলছি আমরা ডিসোসিয়েশন কার্ভ। ওকে, যেমন যেমন হচ্ছে আমরা একটু দেখি, আমরা যদি আবার এখানে চলে যাই, যা দেখো এখানে হচ্ছে পার্শিয়াল প্রেশার হচ্ছে 40 আর এখানে পার্শিয়াল প্রেশার হচ্ছে 20। ওকে, তাহলে এখানে হচ্ছে পার্শিয়াল প্রেশারের চেঞ্জ কত হচ্ছে 10 আর 10-এ 20 পার্শিয়াল প্রেশার চেঞ্জে দেখো অক্সিজেন স্যাচুরেশন এখানে ছিল 75, সেখান থেকে কমে কোথায় চলে আসলো, এখানে আসলো প্রায় অলমোস্ট 30। ঠিক আছে, তার মানে পার্শিয়াল প্রেশার পার্সেন্ট স্যাচুরেশনটা অনেক বেশি কমে যাচ্ছে অল্প প্রেশার চেঞ্জে, যার জন্য হচ্ছে কি আমার পার্শিয়াল প্রেশার কমে যাওয়া, পার্সেন্ট স্যাচুরেশন কমে যাওয়া মানে কি, মানে হচ্ছে হিমোগ্লোবিনের সাথে স্যাচুরেশনটা কমে যাওয়া, তার মানে অক্সিজেনটা এখানে কি হবে, রিলিজ হয়ে যাবে, ডিসোসিয়েশন হয়ে যাবে টিস্যুতে। ওকে, তাহলে এই গেল হচ্ছে ইম্পর্টেন্স অফ স্টিপ পার্ট। ইন ব্রিফ যদি আমরা করতে চাই তখন আমরা কি বলতে পারি, দ্য ব্লাড ক্যান স্যাচুরেট হিমোগ্লোবিন আন্ডার হাই প্রেশার ইন দ্য লাংস, লাংসে হচ্ছে হাই প্রেশারে ব্লাডটা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে স্যাচুরেশন হয়, আর রিলিজ অফ গ্রেটেস্ট অ্যামাউন্ট অফ অক্সিজেন উইথ স্মল চেঞ্জেস অফ পার্শিয়াল প্রেশার ইন দ্য টিস্যু লেভেল, এখানে হচ্ছে কি
বেশি অ্যামাউন্ট অফ অক্সিজেনটা রিলিজ হয়ে যায় অল্প পার্শিয়াল প্রেশার চেঞ্জের জন্য। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের একটা এক্সপ্লানেশন, যেটা হচ্ছে আমরা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা থেকে জানতে পারব। ওকে, এইবার আসি কেন সিগময়েড শেপ। সিগময়েড শেপ হচ্ছে দ্য ফোর বাইন্ডিং সাইটস অফ হিমোগ্লোবিন মলিকুলস ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার। আমরা জানি যে একটা হিমোগ্লোবিন কি করে, চারটা অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে, ঠিক আছে? তাহলে চারটা অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে, কিন্তু এরা আবার নিজেদের মধ্যে ইন্টারাকশন করতে পারে। when the first site is bound with a molecule of oxygen and the binding of the next site is facilitated the second, তার মানে কি, যখনই আমরা বলেছি হিমোগ্লোবিন কি করে, চারটা তার বাইন্ডিং সাইট থাকে। ওকে, চারটা বাইন্ডিং সাইট থাকে, প্রথম বাইন্ডিং সাইটে একটা অক্সিজেন বাড়বে, তারপরে একটা অক্সিজেন, তারপরে একটা অক্সিজেন, তারপরে একটা অক্সিজেন, এইভাবে করে চারটা বাইন্ডিং সাইটে অক্সিজেন কি হবে, বাইন্ড করবে। ওকে, তাহলে এখন এই যে চারটা বাইন্ডিং সাইটে অক্সিজেন যে বাইন্ড করছে, তাহলে যখনই প্রথম বাইন্ডিং সাইটে একটা অক্সিজেন বাইন্ড করে, তখন এই অক্সিজেন বাইন্ড করাটাই এরা আবার কি করে, স্টিমুলেট করে সেকেন্ড অক্সিজেন বাইন্ড করতে, এরা আবার স্টিমুলেট করে থার্ড অক্সিজেন বাইন্ড করতে, এরা আবার স্টিমুলেট করে ফোর অক্সিজেন বাইন্ড করতে, ঠিক আছে? তাহলে এই যে অক্সিজেন বাইন্ডিংটা আরেকটা অক্সিজেন বাইন্ড করার যে ইয়েটাকে, অ্যাফিনিটিটাকে বাড়াই দিচ্ছে, এই জন্যই হচ্ছে আমাদের কি হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট রিলেশনশিপ অফ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যান্ড পার্সেন্ট স্যাচুরেশন ইজ সিগময়েড শেপ। এই জন্য এটাকে সিগময়েড শেপ করছে, কারণ একটা আরেকটাকে এনহ্যান্স করছে। ওকে, সো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 0 to 100 মিলিমিটার, তার মানে কি একটা বাইন্ড করলে আরেকটার অ্যাফিনিটি বাড়াচ্ছে, এই জন্যই হচ্ছে এটাকে সিগময়েড শেপ হিসাবে দেখা যায়। ইম্পর্টেন্স কি, দ্য চেঞ্জ অফ অ্যাফিনিটি ফ্যাসিলিটেট লোডিং অফ অক্সিজেন ইন দ্য লাং অ্যান্ড আনলোডিং অফ অক্সিজেন অ্যাট দ্য টিস্যু লেভেল। এই যে এই অ্যাফিনিটিটা, এই যে সিগময়েড শেপ, এই সিগময়েড শেপটা হচ্ছে কেন, অক্সিজেনের অ্যাফিনিটিটা, একটা অক্সিজেন আরেকটা অক্সিজেনের অ্যাফিনিটিটাকে বাড়াই দিচ্ছে, এই জন্যই আমাদের এই শেপটা হচ্ছে সিগময়েড শেপ। এবং এর ইম্পর্টেন্সটা কি, এর ইম্পর্টেন্স হচ্ছে লাং লেভেলে যেটা ফ্ল্যাট পার্ট, এইখানে বেশি বেশি অক্সিজেনের অ্যাফিনিটিটা বেশি চেঞ্জের জন্য অক্সিজেনটা লোড হয় বেশি, লাংসে অক্সিজেনের লোড হবে বেশি হিমোগ্লোবিনের সাথে, আর হচ্ছে টিস্যুতে গিয়ে আনলোড অফ অক্সিজেনটা বেশি হবে। তার মানে কি, একটা অক্সিজেন যদি ছুটে যায় টিস্যু লেভেলে, তারা হচ্ছে অ্যাফিনিটিটা আরো কমায় দেয়, যার জন্য বেশি বেশি অক্সিজেন হিমোগ্লোবিন থেকে ছুটে গিয়ে টিস্যুতে চলে যাবে। আবার লাংস কি হবে, একটা অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে, তারা আবার অক্সিজেনের অ্যাফিনিটি বাড়ায় দিবে, তাহলে একটা অক্সিজেন বাইন্ড করবে, তারা আরো অক্সিজেনকে বাইন্ড করতে হেল্প করবে, আরো অক্সিজেনকে বাইন্ড করতে হেল্প করবে, এই জন্য লোডিং অফ অক্সিজেনটা বেড়ে যাবে লাং লেভেলে, আর আনলোডিং অফ অক্সিজেনটা বেড়ে যাবে টিস্যু লেভেলে। হোয়াট ইজ দ্য মিনিং অফ লোডিং? লোড মানে হচ্ছে ভরা, ভরে যাওয়া। ধরো আমরা কি বলি, আমরা যখন ট্রাকে জিনিস উঠাই, ধরো ইট উঠাচ্ছি, তাহলে কি করছি, ইট দিয়ে ট্রাকটাকে আগে ভরে ফেলি, এটাকে বলছি লোডিং। তারপরে এই ট্রাকটা ধরো আমাদের বাসায় ইটগুলো এনে পৌঁছাবে, তাহলে বাসা পর্যন্ত যখন আসলো, ট্রান্সপোর্ট করে আসলো ট্রাকটা, তারপরে আবার এই ইটগুলাকে কি করছি, আমরা ট্রাক থেকে নামাই ফেলছি, এটাকে বলছি আমরা আনলোডিং। ঠিক সেরকম অক্সিজেনটা হচ্ছে লোডিং হচ্ছে কোথায়, লাংসে গিয়ে লোডিং হচ্ছে, কার মাধ্যমে লোডিং হচ্ছে, কোথায় লোডিং হচ্ছে, হিমোগ্লোবিনে লোডিং হচ্ছে। ওকে, হিমোগ্লোবিনে লোডিং হচ্ছে অক্সিজেনটা, এরপরে এই হিমোগ্লোবিনটা ট্রান্সপোর্ট করে নিয়ে আসছে টিস্যু লেভেলে, এসে পরে কি করবে, এই অক্সিজেনটা যেটা লোড করে নিয়ে আসছিল সেটা আবার সে কি করবে, টিস্যুতে রিলিজ করে দেবে, আনলোড করে দেবে, ঠিক আছে? তাহলে এই যে লোডিং অক্সিজেন বাড়াই দিচ্ছে কোথায়, লাং লেভেলে, আবার আনলোডিং অক্সিজেন বাড়াই দিচ্ছে আমার টিস্যু লেভেলে, এটা বেশি কে ফ্যাসিলিটেট করছে, এই সিগময়েড শেপ অফ অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটাই হচ্ছে আমাদের এই কাজটাতে হচ্ছে ফ্যাসিলিটেট করছে। তাহলে এই কোশ্চেনও অনেক সময় আসে, হোয়াট ইজ দ্য শেপ অফ দি অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, তখন আমাদের বলতে হবে ইট ইজ দ্য সিগময়েড শেপ। এবং কেন সিগময়েড শেপ, এই কথাটা অনেক সময় আসে, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স, এই কথাগুলো আমাদেরকে তখন বলতে হবে। ওকে, তাহলে আমরা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ সম্পর্কে তাহলে কি কি পড়লাম, আমরা পড়লাম এর একটা ডেফিনেশন পড়লাম যে অক্সিজেন হিমোগ্লোবিন কার্ভটা কাকে বলে, এবং হচ্ছে এর ছবি আঁকা আমাদের শিখতে হবে, আমরা ছবি আঁকবো, আঁকার পরে আমরা জানবো যে এই পার্টটা কত, এই কার্ভটা কয়টা পার্টে বিভক্ত, এটা আমরা জানবো, আমরা জানবো যে এটা দুইটা পার্টে বিভক্ত, এবং এই পার্টগুলার হচ্ছে কোনটা কোন পার্ট এটা জানবো, এবং প্রত্যেকটা পার্টের আমরা ইম্পর্টেন্স গুলা জানবো, ঠিক আছে?
তার আর কি জানবো? আর জানতে হবে আমাদের এই যে সিগময়েড শেপ যেটা বলছি আমরা, এই সিগময়েড শেপটা কেন সিগময়েড শেপ এবং এই সিগময়েড শেপের ইম্পোর্টেন্স। তাহলে এতগুলা কথা আমরা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ সম্পর্কে জানবো এবং ছবি আঁকবো। ওকে? এইবার আসি আমরা P50. So what is P50? The partial pressure of oxygen at which hemoglobin is half saturated. তার মানে যেই পার্শিয়াল প্রেশার অক্সিজেনের পার্শিয়াল প্রেশারে হিমোগ্লোবিন অর্ধেক স্যাচুরেশন হয়, 50% স্যাচুরেশন হয়, তাকে বলছি আমরা P50. The normal P50 of arterial blood is 25 to 27 millimeter of mercury. তাহলে 25 থেকে 27 millimeter of mercury পার্শিয়াল প্রেশারে সাধারণত হিমোগ্লোবিন 50% স্যাচুরেশন হয় অক্সিজেন দিয়ে। একেই আমরা বলছি P50। তাহলে কিছু ফ্যাক্টর আছে আমাদের এই P50 কে এফেক্ট করে। তাহলে কারা? ইনক্রিজ পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, ইনক্রিজ 2,3 বাইফসফোগ্লিসারেট, এক্সারসাইজ, কিছু হরমোন আছে থাইরয়েড, গ্রোথ হরমোন অ্যান্ড্রোজেন, আবার হচ্ছে হাই অল্টিটিউড। হাই অল্টিটিউড নিশ্চয়ই আমরা জানি। হোয়াট ইজ হাই অল্টিটিউড? উঁচু স্থান। কার থেকে উঁচু স্থান? সমুদ্র লেভেলের থেকে উঁচু স্থান। তাহলে সমুদ্র লেভেলের থেকে উঁচু স্থান কি? পাহাড়। পাহাড়ের উপর যদি আমরা উঠি, এটা সমুদ্র লেভেলের থেকে অনেক উঁচু, সেখানে আমাদের হচ্ছে কি হবে? হাই অল্টিটিউড আমাদের এই P50 কে পার্সেন্ট স্যাচুরেশন, 1/2% স্যাচুরেশনটাকে কি করবে? এফেক্ট করতে হেল্প করবে। ওকে? এইবার আমরা দেখি যে এই যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ আছে, এই কার্ভটা কি হতে পারে? শিফট করতে পারে। কোন দিকে শিফট করতে পারে? রাইটেও শিফট করতে পারে, লেফটেও শিফট করতে পারে। ওকে? তাহলে দেখি আমরা কোন ফ্যাক্টর এই অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটাকে রাইটে শিফট করতে সাহায্য করবে। নাম্বার 1, increase partial pressure of carbon dioxide, increase hydrogen ion or decrease pH, increase concentration of 2,3 biphosphoglycerate and increase temperature. তাহলে 4টা ফ্যাক্টর আছে যারা আমাদের অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভকে রাইটে শিফট করতে সাহায্য করে। ঠিক আছে? তাহলে সেই ফ্যাক্টর গুলো কি? কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার যদি বেড়ে যায়, হাইড্রোজেনের যদি আয়নটা বেড়ে যায়, হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যায়, আমরা জানি যে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যাওয়া মানে পিএইচ কমে যাওয়া, যেহেতু এটা নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন ইজ কল্ড পিএইচ। সুতরাং হাইড্রোজেন আয়নের যদি কনসেন্ট্রেশন বেড়ে যায়, এটা হচ্ছে পিএইচটাকে কমায় দেয়। ঠিক আছে? আর কি করতে পারে? যদি কনসেন্ট্রেশন অফ 2,3 বাইফসফোগ্লিসারেট বেড়ে যায়, তাহলেও এটা রাইটে শিফট হতে পারে। আর যদি টেম্পারেচার বেড়ে যায়, এটা রাইটে শিফট করতে পারে। ঠিক? তার মানে রাইটে শিফট করতে পারে। এইবার আসি আমরা হচ্ছে ফ্যাক্টর শিফটিং টু দ্য লেফট। আবার লেফটে শিফট করতে পারে। তাহলে লেফটে কারা শিফট করবে? পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায়, হাইড্রোজেন আয়ন যদি কমে যায়, পিএইচ যদি বেড়ে যায়, ডিক্রিজ কনসেন্ট্রেশন অফ 2,3 বাইফসফোগ্লিসারেট যদি হয়, ডিক্রিজ টেম্পারেচার যদি হয়, তার মানে যেইগুলা আমাদের রাইটে শিফট করতে হেল্প করেছিল, তারই অপোজিট গুলো আমাদের লেফটে শিফট করতে হেল্প করবে। এছাড়া আরেকটা এক্সট্রা যেটা আছে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটার নাম হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন। তোমাদের মনে আছে কিনা জানি না, যখন আমরা হিমোগ্লোবিন পড়েছিলাম, তখন আমরা পড়েছিলাম কিছু হিমোগ্লোবিন আছে নর্মাল হিমোগ্লোবিন, কিছু হিমোগ্লোবিন আছে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন। তাহলে নর্মাল হিমোগ্লোবিনের এক্সাম্পলে আমরা বলেছিলাম যে হিমোগ্লোবিন A2 এবং ফিটাল হিমোগ্লোবিন। ঠিক আছে? তাহলে ফিটাল হিমোগ্লোবিন হচ্ছে একটা নর্মাল হিমোগ্লোবিন, কিন্তু এটা ফিটাসে বেশি পরিমাণে থাকে। ফিটাস মানে হচ্ছে মায়ের পেটে যখন একটা বেবি থাকে, তাকেই বলি আমরা ফিটাস। তাহলে মায়ের পেটে যে বেবিটা থাকে, সেই বেবিটাই হচ্ছে যেই হিমোগ্লোবিন কন্টেইন করে, তার মধ্যে ফিটাল হিমোগ্লোবিনের পরিমাণটা অনেক বেশি। ওকে? ফিটাসের কি থাকবে? অক্সিজেন, ফিটাল হিমোগ্লোবিনের পোর্শনটা বেশি থাকবে। এছাড়াও নরমাল যেটা হিমোগ্লোবিন A2 এগুলাও থাকবে, কিন্তু তাদের পরিমাণ কম থাকবে। কিন্তু অ্যাডাল্টে গিয়ে আস্তে আমরা যখন একটা বেবি ডেলিভারি হয়, আস্তে বড় হয়, তখন এই ফিটাল হিমোগ্লোবিনের পরিমাণ আস্তে কমতে থাকে এবং হিমোগ্লোবিন A2 এর পরিমাণ বাড়তে থাকে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে কেন ফিটাল হিমোগ্লোবিনের পরিমাণটা বেশি দিয়েছিল সৃষ্টিকর্তা? কারণ হচ্ছে ফিটাল হিমোগ্লোবিনের কাজই হচ্ছে অক্সিজেনটাকে খুব অ্যাফিনিটিটা তাদের বেশি থাকে, অক্সিজেনের প্রতি তাদের অ্যাফিনিটিটা বেশি থাকে। যেহেতু মায়ের পেটের ভেতরে একটা বেবি বড় হয় এবং সেই বেবিটার কোনো সোর্স নাই বাইরে থেকে অক্সিজেন নেওয়া, তাকে মা থেকেই নিতে হবে অক্সিজেনটা। এই জন্য তার ভিতরে ফিটাল হিমোগ্লোবিন, যার অ্যাফিনিটি অফ অক্সিজেনের
অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি খুবই বেশি, সেই হিমোগ্লোবিনটাই বাচ্চাদের থাকে, তখন মায়ের পেটে যে বাচ্চাটা থাকে ফিটাল অবস্থায় তার বেশি থাকে। এবং যখন একটা বেবি ডেলিভারি হয়ে যায়, একটা মানুষ বড় হয়ে যায়, তখন তো তারা ইজিলি হচ্ছে এনভায়রনমেন্ট থেকে অক্সিজেন নিতে পারে, তখন আর তাদের এত বেশি অক্সিজেনের সাথে অ্যাফিনিটি হিমোগ্লোবিনের প্রয়োজন নাই। এই জন্য আস্তে আস্তে ফিটাল হিমোগ্লোবিনের পরিমাণটা কমতে থাকে, বাট ইট ইজ এ নর্মাল হিমোগ্লোবিন। ওকে, তো এই গেল হচ্ছে ফ্যাক্টরস হুইচ আর শিফট অক্সিজেন হিমোগ্লোবিন কার্ভ টু দ্য লেফট। ওকে, এইবার আসছি আমরা অক্সিজেনের অ্যাফিনিটি যে ফ্যাক্টর গুলাকে ইয়ে করে, এগুলা অলরেডি আমরা পড়ে ফেলেছি। কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন, পিএইচ, টেম্পারেচার অ্যান্ড 2,3 বাইফসফোগ্লিসারাইড, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এখন এই ছবিটা দেখি আমরা কি হচ্ছে। এটা একটা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, এই যে মাঝখানে যেটা রেড মার্কেট দেওয়া হচ্ছে এটা একটা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। আর এই যে সরি, এই যে এইটা যে দেওয়া আছে এটা হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। ওকে, আর এই পাশে যেটা ডট 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 দেওয়া আছে এটাতে কি হচ্ছে, এটাতে হচ্ছে আমাদের এই কার্ভটা কি হচ্ছে রাইটে শিফট করছে, ঠিক আছে। আর এই যে ডট 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 দিয়ে আরেকটা আমাকে কার্ভ দেখানো হয়েছে, এটা কি হচ্ছে এই নর্মাল অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা লেফটে শিফট হয়েছে, তাই তো। তাহলে এই ছবিটা দেখে আমরা বুঝতে পারি যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা রাইটেও শিফট করতে পারে, আবার লেফটেও শিফট করতে পারে। ওকে, তাহলে এইখানে একটুখানি দেখি আমরা, এই যে দেখো পিএইচ দিয়ে দেখাচ্ছে, এই যে যখন নর্মাল থাকবে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ তখন পিএইচ থাকবে কত, ব্লাডের পিএইচ যেটা 7.4। আবার পিএইচ যখন হচ্ছে কমে যাচ্ছে, কত হচ্ছে পিএইচ 7.2, তখন হচ্ছে এটা রাইটে আবার শিফট করে যাচ্ছে। আবার যখন বেড়ে যাচ্ছে যেটা হচ্ছে 7.6, তখন আবার হচ্ছে এটা লেফটে শিফট করে যাচ্ছে। তাহলে রাইটে শিফট করার জন্য কি হচ্ছে, ইনক্রিজ করছে হাইড্রোজেন আয়ন। তাহলে ইনক্রিজ যদি হাইড্রোজেন আয়ন হয় তাহলে হচ্ছে অ্যাসিডিক মিডিয়াম বাড়বে, তখন হচ্ছে এটা রাইটে শিফট করবে। আর যদি ডিক্রিজ হাইড্রোজেন আয়ন হয় সেটা হচ্ছে বেস বেস হবে, মানে হচ্ছে পিএইচটা বেসিক হয়ে যাবে, তাহলে পিএইচটা বেড়ে যাবে। এই জন্য হচ্ছে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার হচ্ছে লেফটে শিফট করবে। ওকে, তাহলে আমরা বোঝাতে পারলাম পিএইচ দিয়ে যে কিভাবে আমাদের লেফটে শিফট করছে এবং রাইটে শিফট করছে, এটা হাইড্রোজেন আয়ন দিয়ে বোঝাচ্ছে। ওকে, এইবার আসি আমরা এই যে আমরা 2,3 বাইফসফোগ্লিসারেট বললাম, এই জিনিসটা মেইনলি কি, ঠিক আছে। তাহলে 2,3 বাইফসফোগ্লিসারেট হচ্ছে হ্যাজ এ ভেরি হাই কনসেন্ট্রেশন ইন আরবিসি। তাহলে 2,3 বাইফসফোগ্লিসারেট এটা কোথায় থাকে, আরবিসি তে থাকে এবং অনেক বেশি কনসেন্ট্রেশনে থাকে। এবং এটা কি দিয়ে তৈরি হয়, ইট ইজ ফর্ম ফ্রম 3 ফসফরাল গ্লিসারালডিহাইড হুইচ ইজ এ প্রোডাক্ট অফ গ্লাইকোলাইটিক পাথওয়ে। আমরা গ্লাইকোলাইটিক পাথওয়ে বলতে কি বুঝি, আমরা যে গ্লাইকোজেনটা যখন মেটাবলিজম হয়ে ভেঙে যায় তাকে বলছি গ্লাইকোলাইসিস। তাহলে এই গ্লাইকোলাইসিসটা যেই স্টেজে হয়, স্টেপ বাই স্টেপে হয়, সেটাকে বলছি আমরা গ্লাইকোলাইটিক পাথওয়ে। তাহলে এই গ্লাইকোলাইটিক পাথওয়েতে তার মানে গ্লাইকোজেন ভেঙে যাওয়ার জন্য যেই মেটাবলিজম হওয়ার জন্য যেই পাথওয়েটা হয়, পাথওয়েটা ব্যবহার হয়, এই পাথওয়েতে আমাদের অনেক 3 ফসফরাল 3 ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হয়, ঠিক আছে। ইট ইজ এ হাইলি চার্জড আয়ন উইথ বাইন্ডস বিটা চেইন অফ দি ডিঅক্সিহিমোগ্লোবিন। এরা হচ্ছে একটা হাইলি চার্জড আয়ন, হ্যাঁ, এটা একটা চার্জের এই আয়ন, এই মলিকুলের হচ্ছে চার্জ আছে এবং এরা হচ্ছে বাইন্ড করে কার সাথে, বিটা চেইন অফ ডিঅক্সিহিমোগ্লোবিন। তাহলে ডিঅক্সিহিমোগ্লোবিন কি জিনিস, অক্সিজেন থাকলে বলি আমরা অক্সিহিমোগ্লোবিন, অক্সিজেন যদি বাইন্ড থাকে তাকে বলি আমরা অক্সিজেন হিমোগ্লোবিন, আর যদি অক্সিজেন বাইন্ডিংটা ছুটে যায় তাকে বলি আমরা ডিঅক্সিহিমোগ্লোবিন। ওকে, তাহলে 1 molecule of ডিঅক্সিহিমোগ্লোবিন বাইন্ডস 1 molecule of 2,3 বাইফসফোগ্লিসারাইড। তাহলে আমরা এখন দেখি হিমোগ্লোবিন যদি অক্সিজেনের সাথে বাইন্ড করে থাকে এবং সেখানে যদি 2,3 বাইফসফোগ্লিসারেট থাকে, এদের যেহেতু অ্যাফিনিটি হিমোগ্লোবিনের সাথে অ্যাফিনিটিটা খুব বেশি, এরা কি করে, এরা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে যায়, এই যে হিমোগ্লোবিন 2,3 বাইফসফোগ্লিসারেট তৈরি করে এবং অক্সিজেনটাকে কি করবে, ছুটায় দিবে। তাহলে এখানে কি হচ্ছে, হিমোগ্লোবিনটা ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন হচ্ছে। এবং এই ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিনটা কেন হচ্ছে, এই 2,3 বাইফসফোগ্লিসারেটটা এরা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে আমাদের হচ্ছে অক্সিজেনটাকে কি করছে, ডিসপ্লেসড করে দিচ্ছে হিমোগ্লোবিনের সাথে। তাহলে 2,3 বাইফসফোগ্লিসারেটটা কি জিনিস এটা আমরা একটু জানলাম এবং এটা কিভাবে কাজ করে এটাও আমরা জানলাম। এবার আমরা একটু জানবো যে P50 এবং বাইফসফোগ্লিসারেটটা
আরো কিছু ব্যাপার আছে সেগুলো আমরা একটু জানি যে আমরা যখন পড়েছিলাম যে এই P50 টাকে কারা আ চেঞ্জ করতে হেল্প করে, কোন ফ্যাক্টর? তখন আমরা পড়েছিলাম বাইফসফোগ্লিসারেড, থাইরয়েড হরমোন, গ্রোথ হরমোন, এক্সারসাইজ। তাহলে এগুলা কিভাবে করে এটা একটু আমরা এখন জানবো। এই যে থাইরয়েড হরমোন, গ্রোথ হরমোন এবং অ্যান্ড্রোজেন এরা ইনক্রিজ করবে কনসেন্ট্রেশন অফ 2,3 বাইফসফোগ্লিসারেড। তাহলে 2,3 বাইফসফোগ্লিসারেডটা তারা বাড়ায় দিবে কেন? কারণ এরা হচ্ছে মেটাবলিজম বাড়ায় দেয়। ঠিক আছে? তাহলে মেটাবলিজম বাড়ানো মানেই হচ্ছে গ্লাইকোলাইটিক পাথওয়েতে যাওয়া এবং তখন 2,3 বাইফসফোগ্লিসারেড বেশি করে তৈরি করা। এবং এরা হচ্ছে P50 কেও বাড়ায় দেয়। ঠিক? এক্সারসাইজ ইনক্রিজ করে 2,3 বাইফসফোগ্লিসারেড। ঠিক আছে? তাহলে এক্সারসাইজও হচ্ছে আমাদের 2,3 বাইফসফোগ্লিসারেডটাকে বাড়ায় দেয় এবং ওরা P50 কে বাড়ায় দিতে হেল্প করে। Ascent of high altitude triggers a rise of the 2,3-biphosphoglycerate with a concentration rise of P50 তার মানে কি যখন আমরা হাই অল্টিটিউডে থাকি তখনও হচ্ছে আমাদের ব্লাডে 2,3-বাইফসফোগ্লিসারেটটা বেশি তৈরি হয় এবং এর কনসিকুয়েন্সে P50টাও বেড়ে যায়। অ্যাফিনিটি অফ ফিটাল হিমোগ্লোবিন যেটা আমরা আগে বললাম ফর অক্সিজেন ইজ গ্রেটার দেন হিমোগ্লোবিন এ, এটা আমরা আগেই বলেছি যে ফিটাল হিমোগ্লোবিনটা অক্সিজেনের প্রতি অ্যাফিনিটিটা অনেক বেশি থাকে ডিউ টু পুয়ার বাইন্ডিং অফ 2,3 বাইফসফোগ্লিসারিন। কেন এই অ্যাফিনিটিটা বেশি থাকে? কারণ হচ্ছে ফিটাল হিমোগ্লোবিনে থাকে হচ্ছে গামা চেন। এই গামা চেনের সাথে 2,3 বাইফসফোগ্লিসারেনটা হচ্ছে পোরলি বাইন্ড করে, খুব বেশি স্ট্রংলি বাইন্ড করতে পারে না। যার জন্য এই 2,3 বিসফসফোগ্লিসারেট আমাদের এই হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের বাইন্ডিং এর করার যে ক্যাপাসিটি সেটাতে কোনো তারতম্য করতে পারে না। তার যেটুকু ক্যাপাসিটি ছিল সেটুকুই থাকতে হেল্প করে। সো P50 অফ ফিটাল হিমোগ্লোবিন লোয়ার। তার মানে হচ্ছে অল্প প্রেসারেই হচ্ছে 50% স্যাচুরেশন হয়ে যাবে ফিটাল হিমোগ্লোবিনের ক্ষেত্রে। ওকে, এইবার আসছি আমরা বোর এফেক্ট। তো হোয়াট ইজ বোর এফেক্ট? বোর হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম। আমাদের নাম বানানটা কিন্তু জানতে হবে, BOHR, বোর। ওকে, তাহলে বোর এফেক্ট বলে একটা এফেক্ট আছে যেটা হচ্ছে একজন সায়েন্টিস্ট আবিষ্কার করেছিল, তার নাম হচ্ছে বোর। তাহলে আমরা দেখি হোয়াট ইজ বোর এফেক্ট। The decrease of oxygen affinity of hemoglobin and release of oxygen in response to an increase in the blood carbon dioxide and hydrogen ion is called Moore effect. তার মানে কি? ব্লাডের যদি আমাদের কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, এবং হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যায়, এরা কি করবে? অক্সিজেনের যে অ্যাফিনিটি আছে এই হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করার, সেটাকে কমায় দিবে। এটাকেই বলছি আমরা বোর এফেক্ট। তাহলে অক্সিজেনের হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করার অ্যাফিনিটি যদি কমে যায়, কার জন্য? কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার জন্য এবং হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়ার জন্য। তাহলে তখন আমরা তাকে বলবো বোর effect. It is closely related to the fact that deoxyhemoglobin binds hydrogen more actively than does oxyhemoglobin. এটা কিভাবে সম্ভব হয়? সম্ভব হয় হচ্ছে হিমোগ্লোবিন হাইড্রোজেনের সাথে বেশি বাইন্ড করে অ্যাক্টিভলি অক্সিজেনের থেকে। ঠিক আছে? অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের যে বাইন্ডিং ক্যাপাসিটি, সেটা হাইড্রোজেন আয়নের সাথে বাইন্ডিং ক্যাপাসিটিটা অনেক বেশি থাকবে। এই জন্য এটা হচ্ছে। তাহলে বোর এফেক্টে কি করছে? এ শিফট অফ অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ টু দ্য রাইট। বোর এফেক্টটা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা রাইটে শিফট করতে পারে ইন রেসপন্স টু ইনক্রিজ ইন ব্লাড কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড হাইড্রোজেন আয়ন has a significant effect by enhancing the release of oxygen from the blood in the tissue and enhancing oxygenation of the blood in the lung. This is called Bohr effect. তার মানে কি? আমরা বলতে চাচ্ছিলাম যে অক্সিজেনের অ্যাফিনিটিটা কমায় দেয় যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তাকেই বলেছিলাম আমরা বোর এফেক্ট, তাই না? তাহলে এখন আমাদের বডিতে জায়গায় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি, লাংসে না টিস্যুতে? যেহেতু টিস্যুতে আমার সবসময় মেটাবলিজম হচ্ছে, তাহলে টিস্যু লেভেলে মেটাবলিজমের একটা হচ্ছে সাইড প্রোডাকশন হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এই জন্য টিস্যু লেভেলে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা আমার বেশি থাকে। এই জন্য টিস্যু লেভেলে তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণও বেশি এবং আমার হাইড্রোজেন কনসেন্ট্রেশনও বেশি থাকে। তাহলে যেহেতু টিস্যু লেভেলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকে
এই জন্য এরা কি করবে, আমরা বোর এফেক্টে পড়েছি যে যখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, এরা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের বাইন্ডিং ক্যাপাসিটিটা কমায় দেয়। তাহলে যখনই টিস্যু লেভেলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আমাদের ব্লাডে বেড়ে যাচ্ছে, তখন এরা হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের যে বাইন্ডিং ক্যাপাসিটি সেটা কমিয়ে দিচ্ছে। তার মানে কি, অক্সিজেন আর হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে থাকে না, তাহলে অক্সিজেন কি হয়ে যাবে, রিলিজ হয়ে যাবে। বুঝছেন? তাহলে এই বোর এফেক্টের জন্য আমাদের অক্সিজেন রিলিজটা টিস্যু লেভেলে অনেক ভালোভাবে হবে। ওকে, এইবার আসছি আমরা তাহলে টিস্যু লেভেলে, as the blood passes through the tissue, carbon dioxide diffuse from the tissue cells to the blood, thus increase the blood partial pressure, in which turn rise of blood carbonic acid and hydrogen ion concentration. These effects shift the oxygen hemoglobin dissociation curve to the right and downwards, forcing oxygen away from the hemoglobin and they are delivering increased amount of oxygen to the tissue. তাহলে এই কথাটাই আমরা এখানে এক্সপ্লানেশনের সাথে বলেছি, যেটা আমরা এতক্ষণ বললাম। ওকে, এইবার আসি ইন দ্য লাংসে কি হবে। লাংসে কি হবে, লাংসে এক্স্যাক্টলি অপোজিট এফেক্ট হবে। কি এফেক্ট হবে, হোয়ার কার্বন ডাইঅক্সাইড ডিফিউজ ফ্রম দ্য ব্লাড ইনটু দ্য অ্যালভিওলি, কার্বন ডাইঅক্সাইডটা ব্লাড থেকে অ্যালভিওলিতে যাচ্ছে, দিস রিডিউস ব্লাড কার্বন ডাইঅক্সাইড, এইটা যেহেতু কার্বন ডাইঅক্সাইডটা ব্লাড ইয়েতে চলে যাচ্ছে, আমার হচ্ছে অ্যালভিওলিতে চলে যাচ্ছে, তাহলে ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, এবং ডিক্রিজ করছে হাইড্রোজেন আয়ন। এই জন্য আমাদের শিফট হয়ে যাচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ টু দ্য লেফট এবং আপওয়ার্ডে উঠে যাচ্ছে। দেয়ারফোর আমাদের এখানে কি হচ্ছে, কোয়ান্টিটি অফ অক্সিজেন দ্যাট বাইন্ডস উইথ দ্য হিমোগ্লোবিন অ্যাট এনি গিভেন অ্যালভিওলার পার্শিয়াল প্রেশার বিকামস কনসিডারেবলি ইনক্রিজ। তাহলে যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাচ্ছে এবং হাইড্রোজেন আয়নের পরিমাণ কমে যাচ্ছে, তার মানে তার মানে হচ্ছে হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটিটা বেড়ে যাচ্ছে, যার জন্য আমার অল্প পার্শিয়াল প্রেশার অক্সিজেনের চেঞ্জে আমার অনেক বেশি অক্সিজেনটা কি হচ্ছে, হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দ্য পিএইচ অফ ব্লাড ফলস, ইটস কনসেন্ট্রেশন, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন কন্টেন্ট ইনক্রিজ করবে, যার জন্য পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায়, শিফট করে রাইটে, অক্সিজেন অ্যাফিনিটি কমে যায়, রিলিজ অফ অক্সিজেন টু দ্য টিস্যু। তাহলে ওই যে কথাটাই টিস্যুতে কি হয় সেটাই আমরা একটা ফ্লো চার্টে বলেছি। একই কথা বারবার বলছি, এত কথা দরকার নেই, একবার লিখলেই হবে, হয় তোমরা ফ্লো চার্ট দিয়ে লিখবা অথবা তোমরা এক্সপ্লানেশন দিয়ে লিখবা। ওকে, ইম্পর্টেন্স কি, ইম্পর্টেন্স এনহ্যান্সিং রিলিজ অফ অক্সিজেন ফ্রম দ্য ব্লাড ইন দ্য টিস্যু। তাহলে এই বোর এফেক্টের ইম্পর্টেন্স কি, বোর এফেক্টের ইম্পর্টেন্স হচ্ছে বেশি বেশি অক্সিজেন আমাদের টিস্যুতে রিলিজ করতে হেল্প করবে। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমার বোর এফেক্ট সম্পর্কে ইন ডিটেলস। তাহলে আমরা আবার চলে যাচ্ছি প্রথম থেকে, অক্সিজেন ট্রান্সপোর্টে আমরা কি কি পড়েছি। আমরা অক্সিজেন ট্রান্সপোর্টে পুরোটাই আমরা আবার একটু দেখি। অক্সিজেন ট্রান্সপোর্টে আমরা কি দেখলাম, অক্সিজেন ট্রান্সপোর্টে আমরা দেখলাম যে অক্সিজেনটা কোথা থেকে কোথায় ট্রান্সপোর্ট হবে, অক্সিজেন ট্রান্সপোর্ট হবে ফ্রম লাংস টু টিস্যু। ঠিক আছে, এবং কিভাবে ট্রান্সপোর্ট হবে, পার্শিয়াল প্রেশার ডিফারেন্সের মাধ্যমে ট্রান্সপোর্টটা হবে। ওকে, তাহলে লাংস থেকে টিস্যুতে যাওয়ার জন্য প্রথমে অ্যালভিওলি থেকে পালমোনারি ক্যাপিলারি ব্লাডে যাবে, পালমোনারি ক্যাপিলারি ব্লাড থেকে যাবে হচ্ছে আর্টারিয়াল ব্লাডে, আর্টারিয়াল ব্লাডে আবার হচ্ছে এটা শান্ট ভেসেলের মাধ্যমে মিক্সচারের জন্য একটা পার্শিয়াল প্রেশার তৈরি হবে, এবং এই পার্শিয়াল প্রেশারের জন্য আমার ব্লাডে যে ট্রান্সপোর্ট হবে দুইভাবে, একটা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে, আবার হচ্ছে ডিজলভ স্টেটে। তাহলে হচ্ছে তারপরে হচ্ছে ব্লাড থেকে আবার ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে যাবে, এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে আবার সেলে যাবে প্রেশার চেঞ্জের মাধ্যমে। তাহলে দিস ইজ দ্য ট্রান্সপোর্ট অফ অক্সিজেন ফ্রম লাংস টু টিস্যু। তাহলে এইভাবে কোশ্চেন আসতে পারে, কিভাবে লাংস থেকে টিস্যুতে ট্রান্সপোর্ট হবে অক্সিজেন, এইভাবে কোশ্চেন আসলে আমাদের এই পুরাটা দিতে হবে। আবার আলাদাভাবেও আসতে পারে যে অক্সিজেনটা আমার ব্লাডে কি কি ফর্মে ট্রান্সপোর্ট হয়, তাহলে আমাদের বলতে হবে দুইটা ফর্মে ট্রান্সপোর্ট হয়, একটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে আর একটা হচ্ছে ডিজলভ স্টেটে, এবং অবশ্যই অবশ্যই পার্সেন্টেজটা বলতে হবে। ওকে, পার্সেন্টেজটাও আমাদের সাথে সাথে বলে দিতে হবে। তাহলে যদি শুধু এটুকু চাই তাহলে আমরা এটুকু বলবো, আর যদি পুরাটাই ট্রান্সপোর্ট চাই যে লাংস থেকে টিস্যু পর্যন্ত কিভাবে যায়, তাহলে আমরা পুরাটাই এখানে বলবো। ওকে, এরপরে আমরা কি পড়লাম, এরপরে আমরা পড়লাম অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। তাহলে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের ডেফিনেশন জানতে হবে, ছবি আঁকাটা জানতে হবে, কয়টা পার্ট থাকে জানতে হবে, কি শেপ থাকে জানতে হবে, প্রত্যেকটা পার্টটা কোন পার্টকে কোথা থেকে কোথা পর্যন্ত আমরা কোন পার্ট বলছি, এবং সেই পার্টের ইম্পর্টেন্স আমাদেরকে জানতে হবে। ওকে, তাহলে এই গেল হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ রিলেটেড আমাদের কোশ্চেন, যেটা হচ্ছে ছবি আঁকা সহ আমাদেরকে জানতে হবে। এইবার আসি এই যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা যে শেপটা কি, এটা আলাদাভাবে কোশ্চেন আসতে পারে। তাহলে শেপ হচ্ছে সিগময়েড শেপ, এবং কেন এটা সিগময়েড শেপ এই কোশ্চেনটা আলাদাভাবে আসতে পারে, তাহলে এটাও আমাদেরকে
করতে হবে। এছাড়া আমাদের কি আসতে পারে? আমাদের P50 শর্ট নোট আসতে পারে। তাহলে P50 যদি শর্ট নোট আসে তাহলে আমরা কি বলব? আমরা একটা হচ্ছে ডেফিনিশন দিব এবং কোন ফ্যাক্টর P50 কে চেঞ্জ করে এটা আমরা বলব এবং একটা ছবি এঁকে দিব। ঠিক আছে? অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের একটা ছবি এঁকে দিব যেখানে P50 টা শো করছে। তাহলে P50 টা আমরা কিভাবে শো করাবো? আমরা একটু দেখি। আমরা বলেছিলাম P50 মানে কি? P50 হচ্ছে যেখানে হাফ স্যাচুরেশন হয়। যেই পার্শিয়াল প্রেশারে হাফ স্যাচুরেশন হয় অক্সিজেন তাকে বলছিলাম P50। তাহলে দিস ইজ দ্য হাফ স্যাচুরেশন, তাই না? 50% স্যাচুরেশন। তাহলে এই 50% স্যাচুরেশনটা হচ্ছে কততে দেখি আমরা এইভাবে যদি আমরা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভে একটা রেখা টানি এবং এই নিচে যদি রেখা টানি তাহলে দেখো 25 থেকে 27 এর মধ্যেই আসছে। ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা একটা রেখা টেনে দিব, এখান থেকে একটা রেখা টেনে দিব। তাহলে এটাকেই আমরা বলব P50। তাহলে এই ছবিটা আমরা এঁকে দিব যদি আমাদের শুধুমাত্র P50 সম্পর্কে কোনো শর্ট নোট আসে তাহলে। ওকে? আর যদি আসে P50 কাকে বলে তাহলে আর ছবি আঁকার প্রয়োজন নাই। এইবার আসছি আমরা অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের রিলেটেড আরেকটা কোয়েশ্চেন যে এটা কোথায় কোনো দিকে শিফট হতে পারে কিনা। তাহলে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ ২ দিকে শিফট হতে পারে, রাইটেও শিফট হতে পারে, লেফটেও শিফট হতে পারে। তাহলে রাইটে কি ফ্যাক্টর আমাদেরকে শিফট করে এটা জানতে হবে আর লেফটে কি ফ্যাক্টর আমাদের শিফট করে এটা আমাদেরকে ভেরি ইম্পোর্টেন্ট জানতে হবে। ওকে? এরপরে আমাদের যেটা আরেকটা হচ্ছে ইম্পোর্টেন্ট কথা, সেই ইম্পোর্টেন্ট কথাটা কি জিনিস? সেই ইম্পোর্টেন্ট কথাটা হচ্ছে বোর ইফেক্ট। তাহলে বোর ইফেক্ট আমাদের শর্ট নোট আসতে পারে। আমাদের বোর ইফেক্ট কাকে বলে আসতে পারে? ভাইভায় ধরা হয়। সেজন্য বোর ইফেক্ট সম্পর্কে ইন ডিটেইলস যে বোর ইফেক্ট জিনিসটা কি? এটা হচ্ছে একটা ডেফিনিশন। এই ডেফিনিশনটা জানতে হবে। এটা হচ্ছে আমার ইয়েতে কি করে? আ মানে হচ্ছে লাংস লেভেলে কি করে? ঠিক আছে? এটা টিস্যু লেভেলে কি করে এবং লাংস লেভেলে কি করে। এটা হচ্ছে টিস্যু লেভেলে কি করে এবং লাংস এর লেভেলে কি করে এই ডিটেইলস আমাদেরকে জানতে হবে। যেহেতু একটা শর্ট নোট আসলে আমাদের এগুলো লিখতে হবে এইজন্য। আর আরেকটা কথা জানতে হবে বোর ইফেক্ট এর ইম্পোর্টেন্স। সো দিস ইজ অল অ্যাবাউট অফ ট্রান্সপোর্ট অফ অক্সিজেন। এরপরে আমরা পড়বো ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড। তো থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্টস। আমরা পরের লেকচারে চলে যাব ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড। আমরা এখন শুরু করব কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট। আসো আমরা দেখি কিভাবে ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট হয়। প্রথমে আমরা দেখি কার্বন ডাইঅক্সাইডটা আসলে মেইনলি একটা রেসপিরেটরি গ্যাসের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। আমরা জানি যে অক্সিজেন আমাদের টিস্যুতে মেটাবলিজমের জন্য ইউজ হয় এবং আফটার মেটাবলিজম ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে এর কনসেন্ট্রেশন ইজ লেস ইন দ্য অ্যাটমসফেরিক এয়ার। অ্যাটমসফেরিক এয়ারের যখন আমরা কম্পোজিশন পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আমাদের অ্যাটমসফেরিক এয়ারে অনেক কম। বাট ইন দ্য বডি ডিউ টু মেটাবলিজম লার্জ অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ফর্ম উইদিন দ্য টিস্যু। মেটাবলিজমের জন্য আমাদের বডির টিস্যুতে অনেক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় কিন্তু অ্যাটমসফেরিক এয়ারে আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তুলনামূলক কম। This carbon dioxide then transported from tissue to lung alveoli and expired. তাহলে টিস্যুতে যে মেটাবলিজমের জন্য যে কার্বন ডাইঅক্সাইড এক্সেস তৈরি হয়েছিল সেই কার্বন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজে লাগে না। যার জন্য আমাদের এই কার্বন ডাইঅক্সাইডটা কি করতে হবে? এক্সপায়ার্ড করে বের করে দিতে হবে। তাই জন্য আমাদের টিস্যুতে যে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হয়েছিল সেই টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইডটা লাং অ্যালভিওলি হয়ে আমাদের এনভায়রনমেন্টে এক্সপায়ার্ড করে দিতে হবে। কারণ এই কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় নয়। এইবার আসি আমরা partial pressure of carbon dioxide. Partial pressure of a gas in a solution is determined not only by its concentration but also the solubility coefficient. তার মানে কি? একটা partial pressure গ্যাসে যেটাকে আমরা বলেছিলাম যে একটা সলিউশনের ভেতরে আমাদের একটা মিক্সচার অফ গ্যাসের যেটা ইন্ডিভিজুয়ালি যখন সে সলিউশনের ভেতরে থাকে তখন ইন্ডিভিজুয়ালি যে পরিমাণ প্রেশার দেয় তাকেই বলেছিলাম আমরা ইন্ডিভিজুয়াল গ্যাস যে পরিমাণে প্রেশার দেয় তাকেই বলেছিলাম আমরা পার্শিয়াল প্রেশার। তাহলে এই পার্শিয়াল প্রেশারটা মেইনলি কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে সলিবিলিটির উপরে ডিপেন্ড করে। কার্বন ডাইঅক্সাইড ইজ ফিজিক্যালি অ্যান্ড কেমিক্যালি অ্যাট্রাক্টেড টু ওয়াটার মলিকুলস। কার্বন ডাইঅক্সাইড ফিজিক্যালি এবং কেমিক্যালি ওয়াটার মলিকুলকে কি করে? অ্যাট্রাকশন করে। যার জন্য অ্যাট্রাকশন করে যার জন্য অন্যান্য যে অন্যান্য যে সাবস্টেন্সগুলা সেগুলা কি হয়? দূরে সরে যায়। যাকে অ্যাট্রাকশন করছে সে কাছে আসবে। অন্যান্য সাবস্টেন্সগুলা দূরে সরে যায়। দ্যাট ইজ রিপেল।
When the molecules are attracted, they can be dissolved more in the solution without building up excess partial pressure in the solution. যেহেতু এদেরকে অ্যাট্রাক্ট করছে, কার্বন ডাইঅক্সাইডকে অ্যাট্রাক্ট করে বেশি, এই জন্য এর সলিবিলিটিও বেশি। তো যেহেতু এর সলিবিলিটি বেশি, এই জন্য হচ্ছে আমাদের পার্শিয়াল প্রেশারটাও আমাদের অত বেশি ডিফারেন্সের প্রয়োজন হবে না। আসি আমরা পার্শিয়াল প্রেশারের কথা কি বলা আছে, কার্বন ডাইঅক্সাইড ইজ মোর দ্যান 20 টাইমস আর সলিবল অ্যাজ অক্সিজেন। তার মানে কি অক্সিজেনের থেকে 20 টাইমস 20 গুণ বেশি সলিবল। তার মানে তাদের দ্রবীভূত হওয়ার ক্ষমতা, কার্বন ডাইঅক্সাইডের দ্রবীভূত হওয়ার ক্ষমতা অক্সিজেনের তুলনায় 20 গুণ বেশি। So diffusion of carbon dioxide is 20 times as rapidly as oxygen. তাহলে অক্সিজেনের থেকে 20 গুণ তাড়াতাড়ি এরা হচ্ছে ডিফিউশন হয়ে যাবে। এই জন্য partial pressure of carbon dioxide is less than 20th that exerted by oxygen. তার মানে 20 গুণ কম পার্শিয়াল প্রেশার অক্সিজেনের তুলনায় থাকবে। Therefore, the pressure difference required to cause carbon dioxide diffusion are less than the pressure difference required to the oxygen diffusion. তার মানে অক্সিজেন ডিফিউশন হতে যতটুকু পার্শিয়াল প্রেশার ডিফারেন্স লাগে কার্বন ডাইঅক্সাইড তার থেকে কম পার্শিয়াল প্রেশার ডিফারেন্স লাগবে, যেহেতু এটার সলিবিলিটি অনেক বেশি, এটা ডিফিউজিং ক্যাপাসিটি অনেক বেশি। এই জন্য এর হচ্ছে অনেক কম পরিমাণ প্রেশার ডিফারেন্স হলেই কার্বন ডাইঅক্সাইড চলে যেতে পারবে। এইবার আসি আমরা কিভাবে ট্রান্সপোর্ট হয় কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে কোথায় ট্রান্সপোর্ট হবে? কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হবে ফ্রম টিস্যু টু লাং। অক্সিজেনের সময় আমরা পড়েছিলাম কোথা থেকে কোথায় হয়, অক্সিজেনের সময় আমরা পড়েছিলাম যে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন কোথা থেকে, ফ্রম লাং টু টিস্যু। ঠিক আছে, লাংস থেকে নিয়ে এরা টিস্যুতে সাপ্লাই দিবে। কিন্তু ইন কেস অফ কার্বন ডাইঅক্সাইড এরা আবার কি হবে, টিস্যু থেকে লাংসে ট্রান্সপোর্ট করবে, যার জন্য কি হবে, এরা হচ্ছে বের হয়ে যেতে হেল্প করবে। কোথায় বের হতে যেতে হেল্প করবে? কার্বন ডাইঅক্সাইডকে আমাদের বডি থেকে এনভায়রনমেন্টে বের হয়ে যেতে হেল্প করবে। ওকে, তাহলে এইবার আসি আমরা, তাহলে কার্বন ডাইঅক্সাইড কিভাবে আমাদেরকে হেল্প করছে সেটা সম্পর্কে আমরা একটু সম্যকভাবে জানার চেষ্টা করি। ওকে, সো তাহলে ডিফিউশনটা কিভাবে শুরু হবে? প্রথমে হবে সেল টু দ্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। ডিফিউশন অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম সেল টু দ্য ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। তাহলে ইন্ট্রাসেলুলার মানে সেলের ভেতরে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার থাকে হচ্ছে 46 মিলিমিটার অফ মার্কারি, আর ইন্টারস্টিশিয়াল এটা হচ্ছে সেলের ভেতরে, আর ইন্টারস্টিশিয়াল স্পেসে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার থাকে 45 মিলিমিটার অফ মার্কারি। তাহলে এখানে প্রেশার ডিফারেন্স কত? মাত্র 1। 46 minus 45 equal to only 1 millimeter of mercury pressure difference-এ কার্বন ডাইঅক্সাইড কি হয়, টিস্যু থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে। যেহেতু আমরা পড়েছি যে অল্প পার্শিয়াল প্রেশার ডিফারেন্সেই কার্বন ডাইঅক্সাইডটা বেশি মুভ করতে পারে, ডিফিউশন বেশি হতে পারে। কেন? কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সলিবিলিটি অনেক বেশি। তো এই জন্য মাত্র 1 মিলিমিটার অফ মার্কারি প্রেশার চেঞ্জেই এরা কি করবে, ম্যাক্সিমাম কার্বন ডাইঅক্সাইড আমাদের টিস্যু থেকে চলে যাবে ইন্টারস্টিশিয়াল স্পেসে। যখনই ইন্টারস্টিশিয়াল স্পেসে আসলো, এই যে আমরা ছবিটা দেখি, টিস্যুতে ছিল 46 মিলিমিটার অফ মার্কারি, আর হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসে হচ্ছে 45 মিলিমিটার অফ মার্কারি। যখনই সে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসলো, এই ইন্টারস্টিশিয়াল স্পেসে এর হচ্ছে 45 মিলিমিটার অফ মার্কারি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। এইবার এরা কোথায় চলে যাবে? এরা ব্লাডে চলে যাবে। তাহলে ব্লাডে যখন যাবে তখন কি হবে, আর্টারিয়াল ব্লাড যখন টিস্যুকে সাপ্লাই দেয় তখন কি হয়, আর্টারিয়াল ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকে, তাই না? এরা অক্সিজেন রিচ ব্লাড নিয়ে আসে। তো এই জন্য পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আর্টারিয়াল ব্লাডে কত থাকে? 40 মিলিমিটার অফ মার্কারি। তারপরে যখন আর্টারিয়াল ব্লাড হচ্ছে তাহলে 40 মিলিমিটার অফ মার্কারি, তাহলে হচ্ছে আমাদের এই যে ইন্টারস্টিশিয়াল স্পেসে যে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার ছিল 45 মিলিমিটার অফ মার্কারি, এটা তখন এই 40 মিলিমিটার অফ মার্কারি -5 মানে প্রেশার ডিফারেন্স 5 মিলিমিটার অফ মার্কারির জন্য এই ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে আর্টারিয়াল এন্ড অফ দি ক্যাপিলারিতে চলে যায়। তারপরে যখন ক্যাপিলারি আবার হচ্ছে আমাদের টিস্যুকে সাপ্লাই দিয়ে আবার হচ্ছে ভেনের মাধ্যমে ভেনাস ক্যাপিলারিতে চলে যায়, তখন এই যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যেটা, সেটা হচ্ছে আমাদের আবার 45 মিলিমিটার অফ মার্কারি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের হবে। ওকে, এরপরে আমাদের এই যে ব্লাডে চলে আসলো, এই যে ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে যে ব্লাডে চলে আসলো 40 মিলিমিটার মার্কারি, এই 45 মাইনাস 40 5 মিলিমিটার অফ মার্কারি প্রেশার ডিফারেন্সে যে ব্লাডে চলে আসলো, এইবার এই ব্লাডে এরা কিভাবে ট্রান্সপোর্ট হয়?
তাহলে ব্লাডে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হয় ৩ ভাবে। নাম্বার 1 ইজ ডিসলভ স্টেট। প্রথমে আমরা ডিসলভ স্টেট দিয়েছি, কিন্তু আমার মনে হয় তোমাদের দেওয়া উচিত হচ্ছে প্রথমে বাইকার্বনেট ফর্ম। তাহলে বাইকার্বনেট ফর্মটা আমরা প্রথমে দিব, যেহেতু এটা সবচাইতে বেশি। ইন দ্য ফর্ম অফ বাইকার্বনেট এটা হচ্ছে 75%। আবার হচ্ছে ডিসলভ স্টেটে যাবে 7%, আর কম্বিনেশন উইথ হিমোগ্লোবিনে আসবে হচ্ছে 23%। তাহলে এই যে আমাদের এই ৩ ভাবে আমাদের ব্লাডে কার্বন ডাইঅক্সাইডটা ট্রান্সপোর্ট হতে পারে। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কি কি ভাবে কার্বন ডাইঅক্সাইড ব্লাডে ট্রান্সপোর্ট হয়। তাহলে কি কি ভাবে এর নামগুলো আমাদেরকে জানতে হবে, সাথে সাথে এদের পার্সেন্টেজও জানতে হবে যে বাইকার্বনেট ফর্মে কত পার্সেন্ট, 70%, ডিসলভ স্টেটে 7% এবং হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে 23%, টোটাল 100% আমার কার্বন ডাইঅক্সাইড ব্লাডে কি হচ্ছে ট্রান্সপোর্ট হতে হেল্প করছে। তাহলে ডিসলভ স্টেটের ইম্পর্টেন্স কি, এটা আমরা যখন অক্সিজেন ট্রান্সপোর্ট পড়েছিলাম তখনও পড়েছিলাম। ডিসলভ স্টেট ফর্মস দ্য পার্শিয়াল প্রেশার, মানে এক্সার্ট দ্য পার্শিয়াল প্রেশার, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার তৈরি করে। আর হচ্ছে এবার আসছি আমরা বাইকার্বনেট। এই যে আমরা বললাম যে বাইকার্বনেট ফর্মে আমাদের হচ্ছে ব্লাডে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হচ্ছে, কিন্তু আমরা ব্লাডে আসলে কি ট্রান্সপোর্ট হয়, কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডটা কিভাবে বাইকার্বনেট ফর্ম হয়ে যাচ্ছে সেটা আমরা একটু দেখি। যখনই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে ব্লাডে আসবে, এই কার্বন ডাইঅক্সাইড ব্লাডের ভিতরে যে ওয়াটার থাকে সেই ওয়াটারের সাথে কম্বিনেশন করে কার্বনিক অ্যাসিড ফর্ম করবে, ঠিক আছে। এখানে হেল্প করে কার্বনিক অ্যানহাইড্রেজ নামের একটা এনজাইম আছে, তারা হেল্প করবে আমাদের কার্বনিক অ্যাসিড হওয়ার জন্য। কার্বনিক অ্যাসিড আবার যখন তৈরি হবে সাথে সাথে এটা ভেঙে যাবে বাইকার্বনেট এবং হাইড্রোজেন ফর্মে। এই বাইকার্বনেটটাই প্লাজমা থেকে আমাদের কার্বন ডাইঅক্সাইডটাকে ক্যারি করছে। তাহলে কি হচ্ছে, এটা এই টোটাল প্রসিডিউরটা কোথায় হচ্ছে, এই টোটাল প্রসিডিউরটা হচ্ছে আরবিসির ভিতরে। ওকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড যখন ব্লাডে আসলো, প্রথমে আসে প্লাজমাতে, দিস ইজ দ্য প্লাজমা। আসার পরে সে কি করছে, আরবিসির ভেতর ঢুকছে, দিস ইজ আরবিসি। ওকে, তাহলে আরবিসির ভেতর ঢোকার পরে কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সাথে বাইন্ড করে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের মাধ্যমে কার্বনিক অ্যাসিড ফর্ম করবে, এবং এই কার্বনিক অ্যাসিডটা খুব সহজে ডিসোসিয়েট হয়ে হচ্ছে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট ফর্ম করবে। এই হাইড্রোজেন আয়নটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে হাইড্রোজেন হিমোগ্লোবিন তৈরি করবে, আর বাইকার্বনেট যেটা তৈরি হয়েছিল এই হাইড্রোজেন, হ্যাঁ, বাইকার্বনেট যেটা তৈরি হয়েছিল সেটা আবার ক্লোরিনের সাথে এক্সচেঞ্জ হয়ে এটা আবার প্লাজমাতে ফিরে যাবে, দিস ইজ আরবিসি। তাহলে আরবিসিতে তৈরি হলো বাইকার্বনেট, এই বাইকার্বনেটটা আবার প্লাজমাতে চলে গেল, এক্সচেঞ্জ অফ ক্লোরাইড, তার মানে ক্লোরাইড ভিতরে ঢুকবে আর বাইকার্বনেট বের হয়ে চলে যাবে। In the blood, the carbon dioxide that diffuse into RBC rapidly bind with water to form carbonic acid due to presence of carbonic anhydrase. তাহলে এই যে আমাদের হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ যে এনজাইমটা, এই এনজাইমটা এই কার্বনিক অ্যাসিড হতে খুবই হেল্পফুল, এটা ছাড়া সম্ভব না। এই জন্য প্লাজমাতে যখন প্লাজমা দিয়ে আমার হচ্ছে অক্সিজেনটা কি হবে না, আমাদের হচ্ছে প্লাজমাতে কার্বন ডাইঅক্সাইডটা সে বাইকার্বনেট ফর্ম তৈরি করতে পারবে না, তাকে অবশ্যই আরবিসির ভেতরে আসতে হবে, যেহেতু আরবিসির ভেতরে বাইকার্বনেট হওয়ার জন্য যে কার্বনিক অ্যাসিড হওয়া প্রয়োজন, সেটার জন্য যে এনজাইম দরকার, সেই এনজাইমটার নাম হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ, এবং এই কার্বনিক অ্যানহাইড্রেজটা প্লাজমাতে থাকে না, এটা থাকে আরবিসির ভেতরে। এই জন্য আমার কার্বন ডাইঅক্সাইডকে প্রথমে প্লাজমা থেকে আরবিসিতে আসতে হবে, আরবিসিতে এটা আবার কার্বনিক অ্যাসিড হয়ে বাইকার্বনেট ফর্ম করবে, এবং এই বাইকার্বনেটটা আবার প্লাজমাতে চলে গিয়ে আমাদের ব্লাডে ট্রান্সপোর্ট করাবে। ওকে, সো কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েশন, আচ্ছা এটা ওইটাই আমরা যেটা বললাম ছবি থেকে, সেটাই এখানে বলা আছে, কার্বনিক অ্যাসিডটা ডিসোসিয়েট হয়ে যাচ্ছে বাইকার্বনেট এবং হাইড্রোজেন আয়নে, এবং মোস্ট অফ দি হাইড্রোজেন কম্বাইন করছে হিমোগ্লোবিন বাফারের সাথে, এবং বাইকার্বনেটটা ডিফিউজ করে দিচ্ছে ফ্রম আরবিসি টু প্লাজমা by exchange of chloride due to the presence of bicarbonate chloride carrier protein in the RBC membrane. তার মানে হচ্ছে বাইকার্বনেট এবং ক্লোরাইডের যে ক্যারিয়ার প্রোটিনটা যারা এই পাম্পটা করতে হেল্প করবে, এটা আরবিসি সেল মেমব্রেনে প্রেজেন্ট থাকে। এইবার আসছি কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট অ্যাজ কার্বোমিনো হিমোগ্লোবিন। তাহলে আমরা এতক্ষণ পড়লাম বাইকার্বনেট কিভাবে তৈরি হয়, এবং এই বাইকার্বনেট ফর্মে কার্বন ডাইঅক্সাইড 70% আমাদের ট্রান্সপোর্ট হয় ব্লাডে, বাকি যে 23% ছিল সেটা আমরা পড়েছি কার্বন ডাইঅক্সাইডটা কার সাথে বাইন্ড করে, হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে। তাহলে এরা কিভাবে করে এটা আমরা এবার দেখবো। কার্বন ডাইঅক্সাইড অলসো কম্বাইন্স উইথ হিমোগ্লোবিন টু ফর্ম কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বন ডাইঅক্সাইড যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে একে বলা হয় কার্বামিনো হিমোগ্লোবিন বাই ভেরি লুজ বন্ড। এটা
লুজলি বন্ড থাকে, ঠিক আছে? ধরো যদি শক্তভাবে লেগে থাকে তাহলে কিন্তু এটা ছুটে যাবে না, সহজে ছুটে যাবে না। তাহলে খুব লুজলি যদি আমি একটা বন্ড তৈরি করি, যে এই বন্ডটা খুব সহজেই কি হবে? ছুটে যাবে। এটাকে বলছি আমরা কার্বামিনো হিমোগ্লোবিন একটা বন্ড তৈরি করবে, সো দ্যাট কার্বন ডাইঅক্সাইড ইজিলি রিলিজড ইনটু দ্য অ্যালভিওলি, লাং অ্যালভিওলিতে রিলিজ হয়ে যেতে পারবে। ওকে, a small amount of carbon dioxide also combined with plasma protein and transport the same way. আবার কিছু কিছু কার্বন ডাইঅক্সাইড আবার প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে একইভাবে হচ্ছে কার্বোমিনো হিমোগ্লোবিনের মতোই হচ্ছে ট্রান্সপোর্ট করতে পারে, তবে সেটার পরিমাণ খুবই অল্প। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের ৩ ভাবে যে আমাদের কার্বন ডাইঅক্সাইড ব্লাডে ট্রান্সপোর্ট হয়। ডিসলভড স্টেটে 7% এটা তো আমরা বলেইছি যে দ্রবীভূত হয়ে যায়। আর বাইকার্বনেট ফর্ম হওয়ার জন্য আমাদের অবশ্যই কার্বনিক অ্যাসিডের থ্রুতে যেতে হবে এবং এটা কত পার্সেন্ট? 70% হচ্ছে ট্রান্সপোর্ট হবে। আর ইন কম্বিনেশন উইথ হিমোগ্লোবিন, যেটা কার্বামিন হিমোগ্লোবিন, এটা হচ্ছে 23%। তাহলে এইভাবে ৩টা এইভাবেই ৩ রকম করে আমাদের কার্বন ডাইঅক্সাইড ব্লাডে ট্রান্সপোর্ট হচ্ছে। এবার ব্লাড থেকে কোথায় যাবে? ব্লাড থেকে কোথায় যাবে? ডিফিউশন অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম ব্লাড ইনটু দ্য অ্যালভিওলি অফ দি লাং। তাহলে ব্লাড থেকে লাংসের অ্যালভিওলিতে যাবে। কিভাবে যায়? পার্শিয়াল প্রেশার অফ ব্লাড অ্যাট দ্য আর্টেরিয়াল এন্ড অফ দি পালমোনারি ক্যাপিলারিস ইজ 45 millimeter of mercury and partial pressure of carbon dioxide of alveolar air is 40 millimeter of mercury. তাহলে এইখানে যে 45 মাইনাস 45 যে প্রেশার ডিফারেন্স আছে, এই প্রেশার ডিফারেন্সে আমাদের কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইডটা ব্লাড থেকে, তার মানে হচ্ছে ক্যাপিলারি ব্লাড থেকে চলে যাচ্ছে অ্যালভিওলিতে। তাহলে এইভাবে করে চলে যাচ্ছে। তাহলে এখানে আমরা দেখি যে পালমোনারি ক্যাপিলারিতে আমরা যখন পড়েছিলাম, আমরা যখন ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড পড়েছিলাম যে ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে ক্যাপিলারিতে যাচ্ছে, তখন আমরা পড়েছিলাম যে ভেনাস ক্যাপিলারিতে 45 millimeter অফ মার্কারি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার। তাহলে এই পার্শিয়াল প্রেশারটাই আমরা এখন হচ্ছে অ্যালভিওলিতে কি করলাম? 45 থেকে -40 যদি আমরা বিয়োগ করি, তাহলে 5 millimeter অফ মার্কারি যে প্রেশার ডিফারেন্স, এই প্রেশার ডিফারেন্সে কার্বন ডাইঅক্সাইডটা অ্যালভিওলিতে চলে যাবে। ওকে, তাহলে হচ্ছে এইবার আসি আমরা যে কিভাবে হচ্ছে এই যে অ্যালভিওলিতে আছে 40 millimeter অফ মার্কারি, পালমোনারি ক্যাপিলারি যেটা আর্টারিয়াল এন্ড এখানে আছে 45 millimeter মার্কারি, আর পালমোনারি ভেনাস এন্ডে হচ্ছে 40 millimeter অফ মার্কারি। তাহলে 40 তো একই রকম, এখানে কোনো ট্রান্সপোর্ট হবে না, কিন্তু এই 45 যেটা বেশি প্রেশার থেকে কম প্রেশারের দিকে চলে যাবে, 45 যেটা ছিল পালমোনারি আর্টারিয়াল এন্ড, এইখান থেকে আস্তে 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 40 দিকে আমাদের কার্বন ডাইঅক্সাইড গুলো চলে যাবে। An average of 4 milliliters of carbon dioxide is transported from the tissue to the lungs in each 100 millimeter of blood. ওকে, তাহলে যাই হোক, তাহলে এই গেল হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট। তাহলে আমি একটু আবার আসি যে ট্রান্সপোর্ট আমাদের কিভাবে হলো কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট। প্রথমে সেল টু ইন্টারস্টিশিয়াল স্পেস, এখানে কোথায়? এটাতে হচ্ছে মাত্র 1 millimeter অফ মার্কারি প্রেশার ডিফারেন্সে চলে যাবে সেল থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে। ইন্টারস্টিশিয়াল স্পেসে হচ্ছে আর্টারিয়াল এন্ডে হচ্ছে 40 millimeter মার্কারি থাকে, তাহলে 45 মাইনাস 40, এই 5 millimeter অফ মার্কারি প্রেশার চেঞ্জে আমাদের আর্টারিয়াল এন্ডে চলে যাবে। তাহলে আর্টারিয়াল এন্ডের যেহেতু হচ্ছে আমার পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকে, অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, এরা এসে হচ্ছে সাপ্লাই দিবে টিস্যুকে। টিস্যুকে সাপ্লাই দেওয়ার পরে এরা আবার হচ্ছে এই 45 millimeter অফ মার্কারি হয়ে ভেন দিয়ে চলে যাবে। ওকে, এরপরে আমাদের ট্রান্সপোর্ট হবে ব্লাডে। ব্লাডে কিভাবে ট্রান্সপোর্ট হবে? 3 ভাবে ট্রান্সপোর্ট হয়, ডিসলভ স্টেটে, বাইকার্বনেট ফর্ম হয়ে এবং হিমোগ্লোবিনের সাথে কম্বিনেশন হওয়ার পরে এরা ট্রান্সপোর্ট করে কোথায় যাবে? এই ব্লাড থেকে কোথায় চলে যাবে? ব্লাড থেকে চলে যাবে আমার লাং অ্যালভিওলিতে। তাহলে লাং অ্যালভিওলিতে যেহেতু পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার হচ্ছে 40 millimeter অফ মার্কারি, আর হচ্ছে পালমোনারি ক্যাপিলারি আর্টারিয়াল এন্ডে 45 millimeter অফ মার্কারি, তাহলে এখানে 5 millimeter অফ মার্কারি প্রেশার ডিফারেন্সে কার্বন ডাইঅক্সাইডটা চলে যাবে অ্যালভিওলিতে, এবং এই অ্যালভিওলি থেকে আমাদের এক্সপিরেশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা কোথায় চলে যাবে? এনভায়রনমেন্টে চলে যাবে। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম টিস্যু টু লাং অ্যালভিওলি। ওকে, এইবার আমরা আসি, আমরা এর আগে পড়েছি, তারপরেও আলাদাভাবে আমাদেরকে ক্লোরাইড শিফট মেকানিজম সম্পর্কে কিন্তু কোয়েশ্চেন আসে। যেহেতু আমরা একবার পড়েছি তাই জন্য এবার আমাদের জন্য সহজ হয়ে যাবে। সো হোয়াট ইজ ক্লোরাইড শিফট মেকানিজম? Bicarbonate formed in the RBC enter plasma
ইন এক্সচেঞ্জ অফ ক্লোরাইড ইজ কল্ড ক্লোরাইড শিফট মেকানিজম। ঠিক আছে, আমরা যখন পড়লাম যে বাইকার্বনেট ফর্ম তৈরি হওয়ার জন্য কার্বন ডাইঅক্সাইডকে কি করতে হয়, কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম যেহেতু আরবিসিতে আছে, এই জন্য আরবিসির ভেতরে এই কার্বন ডাইঅক্সাইডকে ঢুকতে হয়, তাই না? তাহলে কার্বন ডাইঅক্সাইড যখন আরবিসির ভেতরে ঢুকে তখন কি হচ্ছে, আমরা এই ছবিটা দেখি, এই ছবিটাই দিতে হবে ওখানে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যখন আরবিসির ভেতরে ঢুকে তখন এরা ওয়াটারের সাথে বাইন্ড করে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের মাধ্যমে কার্বনিক অ্যাসিড ফর্ম করে। এই কার্বনিক অ্যাসিড আবার ডিসোসিয়েটেড হয়ে হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট তৈরি করে। এই হাইড্রোজেন আয়ন আবার হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে হিমোগ্লোবিন বাফার তৈরি করবে, আর বাইকার্বনেটটা ক্লোরাইডের এক্সচেঞ্জে আমাদের আরবিসি থেকে কোথায় চলে যাবে, প্লাজমাতে চলে যাবে। তাহলে এই যে এখানে ক্লোরাইড এক্সচেঞ্জ হলো, এটাকেই বলছি আমরা ক্লোরাইড শিফট মেকানিজম। তাহলে হোয়াট ইজ ক্লোরাইড শিফট মেকানিজম? ক্লোরাইড শিফট মেকানিজম হচ্ছে বাইকার্বনেট ফর্মড ইন আরবিসি, আরবিসিতে যে বাইকার্বনেট তৈরি হয় that enters in plasma by the exchange of chloride, ক্লোরাইডের এক্সচেঞ্জের ফলে যে এই বাইকার্বনেটটা প্লাজমাতে ঢুকে যাবে, একেই বলছি আমরা ক্লোরাইড শিফট। ওকে, since the more bicarbonate formation in the red blood cells, they pass out the red cells to the plasma in exchange of chloride that passes from plasma to red blood cell due to presence of bicarbonate chloride carrier protein in RBC cell membrane. Okay, called the chloride shift or Hamburger shift mechanism. একে হ্যামবার্গার শিফট মেকানিজমও বলা হয়। যাই হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আমরা ক্লোরাইড শিফট মেকানিজম বলি, এবং ক্লোরাইড শিফট মেকানিজম আলাদাভাবে যদি আসে তাহলে আমাদেরকে এই কথাটা বলতে হবে যে ক্লোরাইড শিফট মেকানিজমটা কাকে বলে। Bicarbonate from the RBC enters plasma in exchange of chloride is called chloride shift mechanism। এবং এখানে আমাদের ক্লোরাইড শিফট মেকানিজমের ছবিটা দিতে হবে, আরবিসির ভেতরে যে ছবিটা ছিল সেই ছবিটা দিতে হবে, আর হচ্ছে ইম্পর্টেন্স লিখতে হবে। হোয়াট ইজ ইম্পর্টেন্স? ইম্পর্টেন্স হচ্ছে ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাজ বাইকার্বনেট ফর্ম। তাহলে এই ক্লোরাইড শিফট মেকানিজম যদি ঠিক মতো না হতো তাহলে বাইকার্বনেটটা ওইভাবে করে আমাদের প্লাজমাতে আসতে পারতো না, যার জন্য আমাদের বাইকার্বনেট ফর্মে যে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হয় সেটাও হতে পারতো না। ঠিক আছে, তাহলে ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাজ বাইকার্বনেট ফর্ম, এটার জন্য এটা হেল্প করবে। আর কি করবে? টু কারেক্ট দ্য অ্যালকালিনিটি ইন দ্য আরবিসি, আরবিসির অ্যালকালিনিটা এটা কি করবে, কারেক্ট করবে। কিভাবে করবে আমরা একটু আবার এই ছবিটা দেখি। আমরা দেখলাম যে কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সাথে বাইন্ড করে কার্বনিক অ্যাসিড তৈরি করলো, ইট ইজ অ্যাসিড, তাই না? তাহলে কি হবে, আমার হচ্ছে আরবিসির ভেতরে অ্যাসিডটা বেড়ে যাবে। কিন্তু যখনই এটা ভেঙে যাবে হাইড্রোজেন এবং বাইকার্বনেটে, তখন কি হবে, বাইকার্বনেট হচ্ছে একটা অ্যালকালি, তাই না? তাহলে এই অ্যালকালির পরিমাণ আরবিসিতে বেড়ে যাবে। কিন্তু যদি এই অ্যালকালিটা আমরা বের করে দেই তাহলে আরবিসিতে আর অ্যালকালিটিটা বাড়বে না। কিন্তু যদি এই ক্লোরাইড শিফট মেকানিজমটা না হয় তাহলে কি হবে না, আরবিসি থেকে বাইকার্বনেটটা বের হতে পারবে না। তাহলে বাইকার্বনেটটা অনেক পরিমাণ বাইকার্বনেট আরবিসির ভেতরে থেকে যাবে। তাহলে বাইকার্বনেট যেহেতু অ্যালকালি, তাহলে আরবিসির কি হবে, আরবিসির ইয়েটা অ্যালকালি হয়ে যাবে, পিএইচটা কি হবে, বেড়ে যাবে, যেটা হচ্ছে আমাদের নরমাল হোমিওস্ট্যাসিসের ক্ষেত্রে মারাত্মক বিপর্যয় কারণ হবে। ঠিক আছে, তো এই জন্য ক্লোরাইড শিফট মেকানিজমটা এই অ্যালকালিকে আমার আরবিসি থেকে বের করে দিয়ে কি করছে, আমাদের অ্যালকালিনিটিটাকে মেইনটেইন করছে, কারেক্ট করছে। ঠিক আছে, সো দিজ আর দ্য ইম্পর্টেন্স অফ ক্লোরাইড শিফট মেকানিজম। তাহলে ক্লোরাইড শিফট মেকানিজম আমাদের শর্ট নোট আসতে পারে অথবা আলাদাভাবে প্রশ্ন আসতে পারে, যদি আসে এইভাবে করে অ্যান্সার দিই। এইবার আসি আমরা আরেকটা টপিক, তার নাম হচ্ছে হ্যালডেন এফেক্ট। হ্যালডেন এফেক্ট, সো হোয়াট ইজ হ্যালডেন এফেক্ট? বাইন্ডিং অফ অক্সিজেন with hemoglobin tends to displace carbon dioxide from blood. This effect is known as Haldane effect. তাহলে হ্যালডেন এফেক্টটা এমন একটা এফেক্ট যেটা হিমোগ্লোবিনের সাথে কিভাবে বাইন্ড হবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড সেটাকে এক্সপ্লেইন করে। ওকে, তাহলে কি জিনিসটা কিভাবে এটাকে আমরা ডিফাইন করতে পারি? অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয় তারা কি করবে, তারা ডিসপ্লেস করে দেবে কার্বন ডাইঅক্সাইডকে ফ্রম ব্লাড। ঠিক আছে, ডিসপ্লেস কার্বন ডাইঅক্সাইড ফ্রম ব্লাড, দিস এফেক্ট ইজ নোন অ্যাজ হ্যালডেন এফেক্ট। তাহলে হচ্ছে তারা যখনই অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে এরা কার্বন ডাইঅক্সাইডকে ডিসপ্লেস করে দিতে হেল্প করবে। এর ইম্পর্টেন্স কি? ইট ইজ ইম্পর্টেন্ট ইন প্রমোটিং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট, এটা ট্রান্সপোর্ট করতে কার্বন ডাইঅক্সাইডকে হেল্প করবে। কজ কি? কারণ কি? কম্বিনেশন অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন ইন দ্য লাং causes the hemoglobin to become a strong acid. এর কারণটা কি? কারণ হচ্ছে যখন হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড করে
এবং এই বাইন্ড করার ফলে এটা একটা স্ট্রং অ্যাসিড, একটা শক্তিশালী অ্যাসিড তৈরি করে। দিস ইজ টার্ন ডিসপ্লেস কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য ব্লাড ইনটু অ্যালভিওলি ইন টু ওয়েজ। এটা দুইভাবে, এই যে স্ট্রং অ্যাসিড তৈরি করে, এরা দুইভাবে কার্বন ডাইঅক্সাইডকে ডিসপ্লেস করতে হেল্প করে। কিভাবে হেল্প করে? নাম্বার ওয়ান, the more highly acidic hemoglobin has less tendency to combine with carbon dioxide. তাহলে যত হিমোগ্লোবিনের অ্যাসিডিটি বাড়বে, তারা তত কম পরিমাণে কার্বন ডাইঅক্সাইডের সাথে কম্বাইন্ড হতে পারে। এই জন্য আমাদের কার্বন ডাইঅক্সাইডটা ডিসপ্লেসড হবে। কিভাবে? অক্সিজেন বাইন্ড করলো হিমোগ্লোবিনের সাথে, তার জন্য হিমোগ্লোবিনের অ্যাসিডিটিটা বেড়ে গেল। অ্যাসিডিটি বেড়ে যাওয়ার জন্য কার্বন ডাইঅক্সাইডের যে অ্যাফিনিটিটা ছিল হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করার, সেটা কমে যাবে। যদি অ্যাফিনিটি কমে যায়, তাহলে হিমোগ্লোবিনের সাথে আর বাইন্ড করবে না। এটা কি হবে? রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম কার্বামিনো হিমোগ্লোবিন। তাহলে হিমোগ্লোবিনের সাথে যে বাইন্ড করা ছিল কার্বন ডাইঅক্সাইডটা, তার যেহেতু অ্যাফিনিটি কমে গেছে, তাহলে সে কি করবে? এই বন্ডিংটা ছুটে যাবে, তার জন্য রিলিজ হয়ে যাবে। এবং রিলিজ হয়ে গেলে এই কার্বন ডাইঅক্সাইড এন্টার ইন দ্য অ্যালভিওলি ফ্রম দ্য ব্লাড। এবং এই রিলিজ হয়ে গেলে এই কার্বন ডাইঅক্সাইডটা তখন কি করবে? অ্যালভিওলির ভেতরে প্রবেশ করবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ১ নাম্বার। আর ২ নাম্বার মেকানিজম হচ্ছে দ্য ইনক্রিজ অ্যাসিডিটি অফ হিমোগ্লোবিন অলসো কজেস ইট টু রিলিজ এক্সেস অফ হাইড্রোজেন আয়ন। ঠিক আছে? and these in turn bind with bicarbonate ions and to form carbonic acid. তাহলে যখনই আমার হিমোগ্লোবিনের অ্যাসিডিটিটা বেড়ে যায় also causes to release excess of hydrogen ion. আমরা জানি যে হাইড্রোজেন আয়ন তো হচ্ছে আমাদের করছে, তাই না? অ্যাসিডিক মিডিয়াম করছে হাইড্রোজেন আয়নের প্রেজেন্সে। তো এই জন্য যখনই অ্যাসিডিটিটা হিমোগ্লোবিনের বেড়ে যায়, তখন হাইড্রোজেন আয়ন বেশি রিলিজ হবে। যেহেতু অ্যাসিডিটি বাড়ছে, এই জন্য হাইড্রোজেন আয়নটা বেড়ে যাচ্ছে। এবং দিজ ইন টার্ন বাইন্ড টু বাইকার্বনেট আয়ন, এবং এই হাইড্রোজেন আয়নটা বাইকার্বনেট আয়নের সাথে বাইন্ড করে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। দেন দিস ডিসোসিয়েটেড ইনটু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার, দাস কার্বন ডাইঅক্সাইড ইজ রিলিজ ইনটু অ্যালভিওলি। এবং এরা কি করে তখন? এই যে কার্বনিক অ্যাসিডটা আবার কি করে? ওয়াটার এবং হাইড্রোজেন আয়নে ভেঙে যায়। সরি, এরা আবার কার্বন ডাইঅক্সাইড এবং ইয়েতে ভেঙে যাবে, ওয়াটারে ভেঙে যাবে। যার জন্য এই কার্বন ডাইঅক্সাইডটা তখন আবার গ্যাসিয়াস ফর্মে চলে আসবে এবং এটা ফ্রি অবস্থায় অ্যালভিওলাতে চলে যাবে। ঠিক আছে? তাহলে অক্সিজেন যখন বাইন্ড করবে হিমোগ্লোবিনের সাথে, এটাই আমরা ফ্লো চার্টে আবার দেখছি। অ্যাসিডিটি যখন হিমোগ্লোবিনের বেড়ে যাবে, রিলিজ অফ হাইড্রোজেন আয়ন ফ্রম হিমোগ্লোবিন। ঠিক আছে? হিমোগ্লোবিন থেকে বেশি হাইড্রোজেনের রিলিজ হয়ে যাবে। হাইড্রোজেন বাইন্ড করবে বাইকার্বনেটের সাথে, দ্যাট এন্টার দ্য আরবিসি ফ্রম প্লাজমা। ঠিক আছে? অ্যান্ড ফর্মেশন অফ কার্বনিক অ্যাসিড, এবং এই কার্বনিক অ্যাসিড আবার ডিসোসিয়েটেড হয়ে ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, যার জন্য ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড এন্টার ইন দ্য লাং। যেহেতু কার্বন ডাইঅক্সাইডটা ভেঙে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে বাইকার্বনেট থেকে ছুটে গিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। বাইকার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইডটা ছুটে গিয়ে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করছে, এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস তখন অ্যালভিওলির ভেতরে ঢুকে যায়। ইম্পর্টেন্স কি? In the tissue capillaries, these cause increased pickup of carbon dioxide by the blood from tissue. কি করবে? এইটার জন্য কি হেল্প করছে? এর জন্য হেল্প করছে যে টিস্যু ক্যাপিলারিতে, ঠিক আছে? টিস্যু ক্যাপিলারিতে এরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেশি পিক করবে। মানে কি? কার্বন ডাইঅক্সাইড বেশি ধরে নেবে। যেহেতু টিস্যুতে অনেক কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং এই কার্বন ডাইঅক্সাইড গুলা বের করে দিতে হবে, এই কারণে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা বেশি তারা নিতে পারবে। আর লাংসে গিয়ে কি করবে? এরা ইনক্রিজ করবে রিলিজ অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য ব্লাড ইনটু দ্য লাংস। এবং লাংয়ের ক্ষেত্রে এরা কি করবে? বেশি কার্বন ডাইঅক্সাইড লাং অ্যালভিওলিতে রিলিজ করতে হেল্প করবে। ঠিক আছে? সো হ্যালেন এফেক্ট অ্যাপ্রক্সিমেটলি ডাবলস দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড রিলিজ ফ্রম দ্য ব্লাড ইন দ্য লাংস অ্যান্ড অ্যাপ্রক্সিমেটলি ডাবলস দ্য পিক আপ অফ দি কার্বন ডাইঅক্সাইড ইন দ্য টিস্যু। তাহলে এই হ্যালেন এফেক্টের জন্য, এই যে হ্যালেন এফেক্টের যেই আমরা এক্সপ্লানেশন পড়লাম, যে এটা হিমোগ্লোবিনের অ্যাসিডিটি বাড়িয়ে দেয় এবং এর জন্য কার্বন ডাইঅক্সাইডের অনেক বড় অ্যাট্রাকশন এবং ডিস্ট্রাকশনের ব্যাপারে হেল্প করে, যার জন্য আমাদের কি হচ্ছে? যে কার্বন ডাইঅক্সাইডটা রিলিজ হওয়াও ডাবল করে দিচ্ছে লাং লেভেলে, আবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পিক আপ করাও ডাবল করে দিচ্ছে টিস্যু লেভেলে। ওকে, সো দিস ইজ কল্ড হ্যালডেন এফেক্ট। তাহলে আমরা মোটামুটি আজকে আমরা মোটামুটি কার্বন ডাইঅক্সাইডের যেই ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড, এটা মোটামুটি আমরা শেষ করলাম। তাহলে আমি আবার একটু ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইডে কি পড়লাম আমি একটু তোমাদেরকে আবার একটু রিক্যাপিচুলেশন করতে চাচ্ছি,
যে আমরা কার্বন ডাইঅক্সাইডের যে ট্রান্সপোর্ট সেখানে আমরা কি পড়লাম? আমরা ১ম এ পড়লাম যে কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে একটা প্রপার্টিজ আছে এদের হচ্ছে ডিফিউজিং ক্যাপাসিটি খুবই বেশি। ঠিক আছে? এদের ডিফিউজিং ক্যাপাসিটি বেশি এবং এদের সলিবিলিটিও বেশি অক্সিজেনের থেকে। যার জন্য অল্প পার্শিয়াল প্রেশার ডিফারেন্সেই এরা কি করতে পারে? ট্রান্সপোর্ট মুভমেন্ট হতে পারে। ওকে? এইবার আসি আমরা কিভাবে ট্রান্সপোর্ট করে কার্বন ডাইঅক্সাইড ফ্রম টিস্যু টু লাংস এটা আমরা পড়েছি। তাহলে এই কোয়েশ্চেনটা আমাদের আসে যে আম হাউ কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট ফ্রম টিস্যু টু লাংস এটা আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে। তাহলে আমরা টিস্যু থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে ব্লাডে আবার ৩ ভাবে যে ট্রান্সপোর্ট হয় সেটা, প্লাস ব্লাড থেকে যে আমাদের অ্যালভিওলিতে যাচ্ছে, এই ৪ টা স্টেপই আমাদেরকে তখন এক্সপ্লেইন করতে হবে। আবার একটা কোয়েশ্চেন আসতে পারে যে শুধুমাত্র হাউ ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন ব্লাড এইভাবে কোয়েশ্চেন আসে, তখন আমরা বলব যে কার্বন ডাইঅক্সাইড ৩ ভাবে হবে এবং এখানে অবশ্যই পার্সেন্টেজ সহ আমাদেরকে বলতে হবে। এটা কিন্তু আমি বারবার তোমাদেরকে বলছি। কারণ পার্সেন্টেজটা খুব শুনতে চায়। ঠিক আছে? যে কত পার্সেন্টেজ আমার বাইকার্বনেট ফর্মে, কত পার্সেন্টেজ আমার হিমোগ্লোবিন ফর্মে যায়, কত পার্সেন্টেজ আমার ডিসলভড স্টেটে যায়। তাহলে এই কোয়েশ্চেনটাও আমাদের আলাদাভাবে আসতে পারে। এরপরে আমাদের আরেকটা ইম্পোর্টেন্ট যেটা হচ্ছে প্রশ্ন আসতে পারে এখান থেকে, সেটা হচ্ছে ক্লোরাইড শিফট মেকানিজম কাকে বলে? এখানে আমাদের এই ছবিটা এঁকে দিতে হবে। আমরা কোন ছবিটা আঁকবো? আমরা এই ছবিটা এঁকে দেব। ঠিক আছে? ক্লোরাইড শিফট মেকানিজমে আমরা এই ছবিটা এঁকে দিব, একটা ডেফিনিশন দিব, আর কি দিব? ইম্পর্টেন্সটা লিখে দিব। ওকে? এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের আসে, সেটার নাম হচ্ছে হ্যালডেন এফেক্ট। এক্সপ্লেইন হোয়াট ইজ হ্যান্ডেল এফেক্ট, অথবা হোয়াট ডু ইউ মিন বাই হ্যান্ডেল এফেক্ট, এরকম করে কোয়েশ্চেন আসে। তাহলে আমরা হ্যান্ডেল এফেক্টের একটা ডেফিনেশন দিব, ইম্পর্টেন্স দিব, আর কারণগুলা দিব। যদি আমার কোয়েশ্চেনের মার্কস অনুযায়ী আমি কতটুকু লিখবো এটা আমাকে খেয়াল রাখতে হবে। যদি এরকম থাকে যে হ্যালডেন এফেক্টের কাকে বলে এরকম ১ নাম্বার আসছে, তাহলে তুমি কি দিবা? তাহলে তুমি একটা ডেফিনেশন, ইম্পর্টেন্স দিয়ে দিবা, আর কজে ২-১ টা কথা লিখে দিবা। কিন্তু যদি তোমার এটাই আসে যে ৩ নাম্বারের একটা কোয়েশ্চেন আসে, তাহলে কজটাকে আমাকে ডিটেইলস বলে দিতে হবে। ঠিক আছে? ডিটেইলস বলতে হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্টের যে মেকানিজমটা ছিল রেসপিরেটরি সিস্টেমের, সেটা আমরা এক্সপ্লেইন করলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এইভাবে করে তোমরা যদি অনুশীলন করো, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো করবে, প্রফে ভালো করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর পেশেন্স হিয়ারিং। থ্যাংক ইউ।